এডিট ব্যাপারটা এখনও কতটা রেলিভেন্ট, এটা ততটাই রেলিভেন্ট যতটা তোমার সিনেমা উইন্ডোটা রেলিভেন্ট। তোমার সিনেমা উইন্ডোটা যদি চলে যায় তাহলে তুমি আসলে ব্লাইন্ড হয়ে যাবে। এডিট বিষয়টা এতটাই ভাস্ট এবং ওটার মধ্যে একভাবে মানে একটা নদীতে ডুবে যাওয়ার মতো আর কি। তো আই গট ড্রাউন্ড ইনটু দ্যাট স্ট্রিম অফ এডিটিং। আমি হাফ সেঞ্চুরি করে ফেলেছি। একটা বাংলা সিনেমা বাঁচাও নিয়ে আমার একটা বক্তব্য আছে। এই বক্তব্যটা আমার মনে হয় কিছুটা আমার ইউনিক, কারণ যেহেতু কলকাতায় যারা ভেতরে থেকে বুঝতে পারছে ওরা অতটা ব্যাপারটা বুঝতে পারছে না। এটা বুঝতে আমি বম্বেতে বসে ব্যাপারটা খুব ভালো বুঝতে পারছি। বাংলা সিনেমা মানে মানগত দিক থেকে কোনোভাবে পিছিয়ে নেই। এটা আমরা বাঙালিরা খুব অটোক্রিটিক, আমরা সারাক্ষণ যদি ক্রিটিসাইজ করে যাই বলে আমরা সারাক্ষণ এই কি হচ্ছে না তাই হচ্ছে না ওই হচ্ছে না, মোটেই পিছিয়ে নেই। অডিয়েন্সকে সিনেমার পাশে দাঁড়ানোর দরকার নেই। সিনেমাগুলো যদি অডিয়েন্সের পাশে দাঁড়িয়ে যায়, অডিয়েন্স একটু বেশি রিলেট করতে পারে। আর কলকাতার লোকেরা একটু সিনিকালও, তো এটাও তো আমাদের দেখতে হবে না যে বাংলা সিনেমা গেঁয়োযোগী ভিক পায় না টাইপের ব্যাপারটা। অনেক এখানকার লোকেরাও কান্নাকাটি করে বাজেট কম বলে, কিন্তু সেটা কলকাতার থেকে 20 গুণ বেশি কম বাজেটটা। মালায়ালাম আর হিন্দিতে কি মাস্টারপিসেস হয়ে যাচ্ছে একের পর এক, মানে এত অসাধারণ হচ্ছে না। তো তার মানে এই নয় যে বছরে 200টা সিনেমা তৈরি হলো 200টাই মাস্টারপিস হয়ে যাবে, সেটা নয়। একটা ইন্ডাস্ট্রির কাজ নয় মাস্টারপিস বানানো, একটা ইন্ডাস্ট্রির কাজ সাস্টেনেবিলিটি তৈরি করা, এমন একটা বিষয় যাতে ইকোসিস্টেমটা চলতে পারে। এই যে গিল্ডের পুরো গল্পটা, এটা সিনেমা ইতিহাসে কিন্তু কমিউনিস্ট ব্লকগুলোর হাত ধরে উঠে এসছে। এটা নিয়ে লম্বা লম্বা মুভমেন্ট এবং ইত্যাদি, যেখানে বিশ্বের তাবড় তাবড় ফিল্ম মেকাররা ইনভলভ ছিলেন। এটা হঠাৎ করে কলকাতায় গজিয়ে ওঠেনি। পিঙ্কের ক্ষেত্রে মিস্টার বাচ্চন আছেন বলে অতটা হয়নি, তবে ওনার সঙ্গে আমার পরে দুটো ঘটনা ঘটেছে। সংবাদপত্রে একটা যারা ফিল্ম রিভিউ লেখেন, ডিউ রেসপেক্ট মানে পুরো সম্মান দিয়েই, তারা একদম শেষে একটা কথা লেখেন, যার একটু ছোট হলে ভালো হতো। এমন হতেই পারে যে উনি আর একটু ধৈর্য ধরে দেখলে ভালো করতেন। ও অনেক সাইকোলজিক্যাল গভীর খেলা এই এডিট সম্পাদনা বিষয়টার মধ্যে দিয়ে ঘটতে থাকে নিরন্তর। নমস্কার, খোলা মনের আজকের পর্বে আপনাদের সকলকে আবারও আমি স্বাগত জানাই। আজকে যিনি আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, আমি যখন কলকাতায় কাজ করতাম একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তখন ওনার সঙ্গে কাজ করার আমি সুযোগ পাই। তিনি একজন সম্পাদক, এডিটর, যার প্রথম বাংলা ছবি এবং প্রথম হিন্দি ছবি, দুটো ছবিই আমরা সবাই জানি, এবং ওই দুটো ছবি সুপারহিট ছবি। আর এই দুটো ছবির উনি যাদের সঙ্গে করেছেন, ওই দুজন ডিরেক্টরের জন্য ওটা প্রথম ছবি ছিল বাংলা ভাষায় এবং হিন্দি ভাষায়। সেই ছবিগুলো ছিল অটোগ্রাফ এবং পিঙ্ক। সেই ছবিগুলো যিনি সম্পাদনা করেছেন, বোধাদিত্য ব্যানার্জি, তিনি আজকে আমার সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ বোধাদিত্য দা। নমস্কার। এরকম ফর্মালি নমস্কার তোমার সাথে করছি, কিরকম একটা অদ্ভুত লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগছে যে তুমি প্রথমবার কোনো একটা পডকাস্টে এসছো। এর আগে বাংলা, ইংরেজি বা কোনো ভাষায় তুমি কোনো পডকাস্ট করোনি, তাই না? প্রথম। তোমার কেমন লাগছে বলো? আমি তো পডকাস্ট দেখি, তো মিডিয়ামটা আমার খুবই ইন্টারেস্টিং লাগে, বিকজ ইটস ভেরি ইন্টিমেট। যেটা টিভি টক শো এত ইন্টিমেট তো হয় না, পডকাস্ট ইজ ভেরি ইন্টিমেট। তো খুবই একটা ইন্টারেস্টিং মিডিয়াম, তো আমার ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, আর এখানে কোনো নিয়মের বাধা ধরা নেই যে এতটা সময় করতে হবে। আমার মাথার উপরে কোনো চ্যানেল নেই যে ওদের কথা শুনতে হবে। আমার যা ভালো লাগে বা আমার যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আমি খোলাখুলি কথা বলতে পারি, ওই জন্য নাম খোলা মনে। আশা করবো আজকে আমরা দুজনে খোলাখুলি কথা বলবো। তো প্রথম যেটা আমার মনে মানে অনেক দিন তোমাকে অফ ক্যামেরা জিজ্ঞেস করবো করে করা হয়নি, তুমি নরেন্দ্রপুরে পড়েছো, রামকৃষ্ণ মিশনের ছাত্র, তারপরে যাদবপুরে পড়েছো। সেখান থেকে হঠাৎ তুমি SRFT বা কোনো ফিল্ম স্কুলে যাবে, এই ভাবনাটা কোথা থেকে এলো? এই ভাবনাটা মূলত আসে আমি যখন যাদবপুরে পড়তে শুরু করি, কারণ আমাদের যাদবপুরে একটা সাবসিডিয়ারি সাবজেক্ট হতো, একটাই সাবজেক্ট রাখতে হতো, যেটা মেন যেটা গ্র্যাজুয়েশন সাবজেক্ট, তার থেকে একটা অন্য সাবসিডিয়ারি। তো সেটা আমি ফিল্ম স্টাডিজ রেখেছিলাম। তো যাদবপুর ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টটা ছিল বাইরের জগতের সিনেমার সাথে আমার যোগাযোগের প্রথম একটা সূত্রপাত। আচ্ছা, এর আগে তুমি কোনো বাইরের ছবি দেখো? এর আগে আমি হলিউডের সিনেমা দেখেছি, কিন্তু হলিউডের বাইরেও যে এত বড় একটা জগৎ হয়, সেখানে যে এত রকমের নানা রকমের সিনেমা হয়, এটা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা কিছু ছিল না। আমার বাবা সিনে সেন্ট্রালের মেম্বার ছিলেন, কিন্তু উনি যেতেন দেখতেন নানা রকম,
তো সেইভাবে আমি কিছু কিছু নাম স্ক্যাটারলি শুনতাম, কিন্তু সেটা কি কেন খায় না মাথায় দেয় এটার মধ্যে আমার খুব একটা সম্যক কোনো ধারণা ছিল না। তো সিনেমায় যাব, কি করব না করব, কি হয় বিষয়টার কোনো ধারণা ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমার এই ধারণাটা পরিষ্কার হতে শুরু করে যে সিনেমা, বিভিন্ন ঘরানার সিনেমা, সেগুলো নিয়ে পড়াশুনো, এবং তারপরে সিনেমাটাতে যে ইনভলভ হওয়া যায়, নানানভাবে হওয়া যায়। তো সেখান থেকে এই ধারণাগুলো পরিষ্কার হতে শুরু করে। ন্যাশনাল ফিল্ম স্কুল আছে ভারতবর্ষে দুটো, সেটাও তখনই জানা যায়। তো সেইভাবে এই ধারণাটা তৈরি হয় যে গ্র্যাজুয়েশনের পরে আমি হয়তো ফিল্ম স্কুলে ডিরেক্টলি চেষ্টা করব। গ্র্যাজুয়েশনের ঠিক পরপরই করা হয়ে ওঠেনি, কারণ আমি যে সাবজেক্টটা নিয়ে গ্র্যাজুয়েশন করতাম, তুলনামূলক সাহিত্য, মানে কম্পারেটিভ লিটারেচার, তার এমএ কোর্সটাও এতটাই ইন্টারেস্টিং ছিল যে আমি এমএটাও করে নিই, এবং তারপরে আমি পরীক্ষা দিতে হয়। তো সেই পরীক্ষা দিয়ে আই গট ইনটু সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তারপরে 3 বছর সেখানে এডিটিংয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, পিজিডিএম। এখন তো বোধহয় মাস্টার অফ ফাইন আর্টস হয়ে গেছে, আমাদের সময় ছিল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। 3 বছরের। এখন কি 5 বছরের হয়ে গেছে? এখনো 3 বছরই আছে, কিন্তু ওটা বোধহয় ডিগ্রি হয়ে গেছে, মানে ডিপ্লোমা থেকে ডিগ্রি হয়ে গেছে বা যাবে, এরকম একটা কিছু মাঝামাঝি আছে। তো তখন সেই কোর্সটা কমপ্লিট হয়, করার পরে তারপরে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়ি, যেরকম সবাই যায়। তো সেখানে আমার যেটা হয় সেটা খুব ইন্টারেস্টিং একটা, মানে এই গোটা জার্নিটা, সেটা হচ্ছে বুলাদা ছিলেন, মানে গৌতম চট্টোপাধ্যায়ের ভাই, প্রদীপ চট্টোপাধ্যায়। তো আমি তখন গান লিখতাম, গান লিখতাম, গান সুর করতাম, এসব করতাম। তো সেই সময়ে আমার এক সিনিয়র আমার একটি গান নিয়ে আমাদের একটা প্লেব্যাক এক্সারসাইজ হতো। সেটা কি ফিল্ম ইনস্টিটিউটে না যাদবপুরে? ফিল্ম ইনস্টিটিউটে, এসআরএফটিআইতে। তো আমার একটা গান নিয়ে অনির্বাণ বলে আমার একজন সিনিয়র, যে এখন এসআরএফটিআইতে পড়াচ্ছে, ডিরেকশনের ফ্যাকাল্টি, তো ও একটা মিউজিক ভিডিও বানাচ্ছিল। ওটা আসলে আমাদের একটা প্লেব্যাক এক্সারসাইজের মতো ছিল, বাট উই অলওয়েজ ট্রিটেড ইট লাইক আ মিউজিক ভিডিও। তো সেই গানটাতে বুলাদা ইনভলভড হয় টু ডু মিউজিক ডিজাইনিং, এই সমস্ত। তখন বুলাদার থ্রু দিয়ে যোগাযোগ হয় রঞ্জন ঘোষাল এর সাথে ব্যাঙ্গালোরে। তো রঞ্জন ঘোষালের সঙ্গে উনি আমাকে বলেন যে এসো এখানে ব্যাঙ্গালোরে কিছুদিন থেকে যাও। তো আমি যাই, তো সেখানে গিয়ে আমার দুটো মানুষের সাথে আলাপ হয়। একজনের নাম সৃজিত মুখার্জি, একজনের নাম অনুপম রায়। আচ্ছা, ঠিক আছে। তো খুব ভালো জেলিং হয়ে যায়, মানে অন দ্য ফার্স্ট ডে হয় না, মানে কিছু কিছু লোকের সাথে এই চল, এরকম ধরনের একটা। তো সেই ব্যাপারটা অনেক লম্বা চলে, এখনো চলছে। তো সেইভাবে আমি প্রথম, তখন আমি একবার বম্বে এসেছিলাম। তো বম্বে এসেছিলাম, সেই সময় একটা আবার নানা রকম ঝামেলা ছিল। সেই সময় আমি দুটো সিনেমা বম্বেতে এডিটও করেছিলাম, বিভিন্ন কারণে সেগুলো রিলিজ করতে পারিনি। হিন্দি সিনেমা ছিল, লো বাজেটের, কারণ ওই সময় লো বাজেটের সিনেমা হতো, মানে একটা অন্যরকম, যেটা অনেক দিন আমরা দেখছি হচ্ছে না, হয়তো আবার ভবিষ্যতে হবে। তো ওই সময় একটা ট্রেন্ড এসেছিল, নানা রকম খুব অল্প বাজেটের ইন্টারেস্টিং সিনেমাগুলো হতো। তো আনফর্চুনেটলি সেই দুটো সিনেমা রিলিজ করেনি। আচ্ছা। তো আই এডিটেড দোজ ফিল্মস। তো তারপরে সৃজিত তখন অটোগ্রাফ নিয়ে চেষ্টা করছে, তো সেইটা করতে আমি কলকাতায় এলাম, এবং সামহাও কলকাতা ছেড়ে বেরোনো হলো না। তো তুমি ব্যাঙ্গালোর চলে শিফট হয়ে গেছিলে? না, ব্যাঙ্গালোর থেকে আমি আবার ফিরে আসি, করে এসআরএফটি এর পড়াশোনা শেষ করে আমি বম্বে আসি। আচ্ছা। তো তখন এসে আমি ওই সিনেমাগুলো এডিট করি, বছর 2-1 মতো ছিলাম তখন। তারপরে সৃজিত আবার শুরু করে, সৃজিত তখন চাকরি ফাকরি ছেড়ে দিয়ে শুরু করেছে। তো আমি সৃজিতের সাথে কলকাতায় চলে আসি। এসে আমরা একসাথে চেষ্টা করতে শুরু করি, এবং ফাইনালি সিনেমাটা হয় অটোগ্রাফ। তো সিনেমাটা যেরকম সাড়া ফেলেছিল বিভিন্নভাবে, তাতে করে আমার আর বম্বে ফেরা হয় না, কারণ আমি ভেবেছিলাম যে ওই সিনেমাটা সেরে আমি আবার ফিরে আসবো। দ্যাট নেভার হ্যাপেন্ড। তো আমি কলকাতাতেই থেকে যাই, আর পরপর ছবি করতে পরপর চলতে থাকে। অটোগ্রাফের পর 22শে শ্রাবণ হয়, তো সৃজিতের সঙ্গে পরপর 5খানা সিনেমা হয়ে যায়। না, আমি অ্যাকচুয়ালি এই জার্নিটা তো জানবই, তোমার আর সৃজিতদার একটা বিশাল জার্নি রয়েছে। কিন্তু আমার প্রথমে যেটা আরেকটা প্রশ্ন এলো মনে, তুমি বললে যে তোমার সিনেমা সম্পর্কে আগে খুব একটা ধারণা ছিল না, যতক্ষণ না আমি যাদবপুরে এসছো। তাহলে তুমি কি করে ডিসাইড করলে যে তুমি এডিটিং নিয়েই পড়াশোনা করবে? হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার। এটা যে আমাদের যেমন প্রথমেই দুটো জিনিস মনে হয়, যারা আমরা মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে আসি, আমাদের তো হতে চাই আমরা ডিরেক্টর,
কিন্তু আমরা বুঝতে পারি না যে ডিরেক্টর হয়ে করবোটা কি। তো তখন অন্য কিছু করতে থাকি, তাহলে উই ক্যান সাপোর্ট আওয়ার সেলফ, আস্তে আস্তে মুভ করা যাবে, এই সমস্তগুলো তখন ছেলে মানুষের মতো মনে হতো। পরে যেমন আস্তে আস্তে দেখা গেল যে এডিটটা একটা খুবই এমন একটা ক্রাক্স অফ ফিল্ম মেকিং, যেটা ওয়ান অফ দ্য পিলার্স, যেটা জানাটা খুব জরুরি, এবং প্র্যাকটিশনার হওয়াটাও হয়তো কোথাও কোথাও জরুরি। তো সেটা আমি এখনো অবধি যতটুকু ডিরেকশন করেছি, যেমন তোমাকে বললাম যে জিও সিনেমার একটা সিরিজের একটা এপিসোড আমি ডিরেক্ট করেছি, তো সেগুলো করতে গিয়ে আমি একটা মিউজিক ভিডিও ডিরেক্ট করেছি দিল্লিতে। তো এইগুলো করতে গিয়ে আমি বুঝতে পারি যে এডিট ব্যাপারটা কতটা আমাকে কনসেপচুয়ালি হেল্প করে, বিকজ আই বিকাম ভেরি ইকোনমিক্যাল, এবং তো মাথার মধ্যে একটা ম্যাপিং হয়ে যায় যে এটা এরকম ভাবেই করবো, ওটা এরকম ভাবে তার এখান থেকে ওঠা যাবে। তো এইটা একদম ছবির মতো মাথায় বসে থাকে, যেহেতু আমি 14 বছর ধরে এটা করে যাচ্ছি, ওই প্র্যাকটিসটা একটা তৈরি হয়। এবং তো এখন আর আমি এডিটটাকে একটা স্টেপিং স্টোন টুয়ার্ডস ডিরেকশন হিসেবে দেখি না, এখন আমি দুটোকে আলাদা ফ্যাকাল্টি হিসেবেই দেখি। শুরুতে তোমার এটা শুরুতে তখন ওরকম মনে হয়েছিল যে আগে একটা এডিটটা করে দেখা যাক, তারপরে আস্তে আস্তে ডিরেকশন। তো তুমি যখন SRFT-তে ভর্তি হয়েছিলে, মাথায় ওটা নিয়েই তুমি এডিটিং এ জয়েন করেছিলে? ডিরেক্টর হতে চাইবো কোনো একটা সময় নিয়ে শুরু করেছিলাম, করে তারপর এডিট বিষয়টা এতটাই ভাস্ট এবং ওটার মধ্যে একভাবে মানে একটা নদীতে ডুবে যাওয়ার মতো আর কি। তো আই গট ড্রাউন্ড ইনটু দ্যাট স্ট্রিম অফ এডিটিং। এবং তারপরে এডিট 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 এখন অবধি আমি আমার IMDb-তে বোধহয় 45টা সিনেমা আছে, কিন্তু IMDb লিস্টের বাইরে আরও গোটা 10 হবে। তো আমি হাফ সেঞ্চুরি করে ফেলেছি। এখনও ভালো লাগে, এখনও আই স্টিল এনজয়, এবং ইনফ্যাক্ট আমি আস্তে আস্তে হয়তো ডিরেকশনের দিকে পা বাড়াচ্ছি, কিন্তু এডিটটা আমি মানে অবভিয়াসলি ছাড়বো না। আর কি হয়, সিনেমা ইন্ডাস্ট্রি তো একটা পরিবারের মতো, তো এখানে কাজ করতে করতে বিভিন্ন লোকের সাথে তোমার যেরকমভাবে আত্মীয়তা তৈরি হয়, তুমি চাইলেই দুম করে তো বাড়ি ছেড়ে চলে যেতে পারো না। তো এটা ওরকমই অনেকটা, চাইলেই তোমার বন্ধুদের ছেড়ে দিয়ে চলে যেতে পারো না, তো তাদের ছবি তোমাকে এডিট করতেই হয়। তো সেইটা আরও একটা যেটা হয়েছে, যেমন আমি অনেক কাল অবধি শুটে যেতাম না, কারণ আমি শুটে যেতে খুব একটা পছন্দ করতাম না, কারণ ওই কেওয়াসটা আমার কোনোদিনই ভালো লাগতো না। তোমরা তো এসি রুমে বসে এডিট করো, করতে আমি বেশি এনজয় করতাম, অনেক কাল অবধি সেরকমই করতাম। ইদানিং কালে আমি ভীষণ শুটে যাওয়া শুরু করেছি। আচ্ছা। এবং শুটে মানে লোকেশনে অন লোকেশন এডিট করা, বা সেখানে একটা ক্যাম্প মতো বানিয়ে সেখানে এডিট করা, তো এইগুলো শুরু করেছি। তো আমি একটু বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেছি এখন, আর সেরকম ভাবে কাজ করতে আমি পছন্দও করি। তো তাতে আই এম অলসো লার্নিং লট অফ থিং থ্রু দ্যাট। আর টেকনোলজিক্যাল শিফট এর মধ্যে দিয়ে অনেক কিছুই তো হয়ে গেছে। যেমন আমি যখন শুরু করেছিলাম তখন তো সেলুলয়েডে শুট হতো, যদিও অটোগ্রাফ ওয়াজ ফার্স্ট রেড ক্যামেরায় শুট করা বাংলা সিনেমা, ফার্স্ট ডিজিটাল নয়, কারণ ফার্স্ট ডিজিটাল সুব্রত সেন করেছেন, কিন্তু সেগুলো সব একটা রিভার্স টেলিসিনে করে আবার ফিল্মে প্রিন্ট করিয়ে তখন দেখানোর ব্যবস্থা হতো। তো এই রিভার্স টেলিসিনেটা আর যেটা আমরা ডিজিটালি পুরোটা করি, বা আগে যেটা নেগেটিভ থেকে ডেভেলপ করে করা হতো, ওই এডিট প্যাটার্নগুলো সম্পর্কে একটু যদি তুমি বলো। দেখো, আগে যখন সেলুলয়েডে শ্যুট হতো তখন ওটাকে একটা ডিজিটাইজ করতে হতো, হ্যাঁ, সেখান থেকে একটা টেলিসিনে, যে কারণে রিভার্স টেলিসিনেটা একটা রিভার্স টেলিসিনে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি এই শব্দটার কোনো ভ্যালিডেশন নেই, এটা আমাদের দেশে আমরা বানিয়েছি নিজেদের বোঝার সুবিধার জন্য। কারণ টেলিসিনে করে আমি স্ক্যান করে করে প্রত্যেকটা ইমেজকে ডিজিটাইজ করলাম, আবার যখন সেই ডিজিটাল ইমেজটাকে আমি আবার প্রিন্ট করলাম ওই এর উপরে, ফিল্ম স্ট্রিপের উপরে, সেটাকে আমরা একটা বোঝার সুবিধার জন্য রিভার্স টেলিসিনে নাম দিয়েছি, কিন্তু ওটা একটা ডিজিটাল প্রিন্টিংই। আচ্ছা, মানে আমরা যেরকম ফটো ডিজিটাল প্রিন্টিং করি ওরকমই একটা প্রসেস, ঠিক আছে। তো তখন কারণ প্রজেকশন সিস্টেমটা অনেকদিন অবধি প্রিন্টে চলেছে, কারণ যেহেতু দুটো ফরম্যাট একসঙ্গে কোএক্সিস্ট করেছে একটা বড় সময় অবধি, মানে ডিজিটালিও শুট হয়েছে, সেলুলয়েডও শুট হয়েছে, এটা একটা বড় সময়, প্রায় একটা বছর 10 হবে যখন দুরকম ভাবে শুট হতো। এবং তখন লোকের একটু সিনিকালও ছিল, যারা ডিজিটালি শুট করতো তাদের হচ্ছে না এরকম একটু, যারা ফিল্মে শুট করতো তাদের একটু ক্লাসটা বেশি, আর ওইটা যেন ঠিক হচ্ছে না, যেন ঠিক ফিল্ম ইমেজ নয়, কারণ তখন আমাদের চোখগুলো, পারসেপশন গুলো ওই ইমেজটা নেওয়ার জন্য তৈরি হয়নি, ঠিক আছে, অপটিক্যাল ইমেজটাই তখন আমরা বেশি। তো কমার্শিয়াল বড় সিনেমায় ডিজিটাল ক্যামেরা ইনরোড করেছে অনেক পরে, মানে আস্তে আস্তে, এটা দুম করে হয়ে যায়নি, ঠিক আছে। এবং তারপরে দেখা গেল যে মিডিয়ামটা অনেক বেশি কস্ট এফেক্টিভ, সো ন্যাচারালি আস্তে আস্তে সিনে ক্যামেরা বন্ধ হতে শুরু করলো। যদিও
সিনে ক্যামেরা এবং স্টক ইজ এগেন মেকিং আ কামব্যাক। তোমার কি মনে হয় এই পরিবর্তনটার জন্য তোমাদের কাজটা অনেকটা সুবিধে হয়ে গেছে, সহজ হয়ে গেছে? দেখো, ডিজিটাইজ করে ফেলার পরে তারপর তো ব্যাপারটা সেম। তুমি যে মিডিয়ামে শ্যুট করো না কেন, তুমি একবার যখন ডিজিটাইজ করে ফেললে তখন তো তোমার কাছে ওটা ডিজিটাল ডেটা হয়ে গেল। সেটা তুমি ডিজিটালি শ্যুট করলেও ডিজিটাল ডেটা হয়ে যাবে, তোমাকে কনভার্ট করে ওটাকে ছোট করে দিতে হবে ফাইল সাইজটাকে। আর তুমি যদি সেলুলারে শ্যুট করো তখন ওটা ডিজিটাল ডেটাই হয়ে গেল। কিছু ক্রস প্ল্যাটফর্ম চলে যাওয়ার ফলে কিছু সুবিধে হয়ে গেছে। সুবিধা হচ্ছে তোমাকে আবার এই ফালতু প্রিন্ট করতে হচ্ছে না, তো সেটা একটা বড় খরচা তোমার বেঁচে যাচ্ছে। তুমি এখানেই ওই ডেটাটাকে, যে কম্প্রেস ডেটাটাকে নিয়ে সেটাকে তখন আবার বড় ডেটার সাথে অ্যালাইন করে দিয়ে এবং যেরকম কালার তুমি চাইছো বা যেরকমভাবে তুমি দেখতে চাইছো সেটাকে সেট করে দিয়ে তুমি ডিজিটালি ওটাকে ট্রান্সফার বার করে ফেলতে পারো, ডিসিপি। কিন্তু যতক্ষণ এই কনভার্জেন্সটা ছিল, যে দুটো টেকনোলজি একসাথে এক্সিস্ট করতো, তখন ব্যাপারটা একটু জটিল ছিল। মানে এডিটের পরে আবার গিয়ে প্রিন্ট তখন ঠিকঠাক ম্যাচ করলো কিনা, এডিটে যেরকম ভাবে দেখা হয়েছে ফ্রেম স্লিপ করলো কিনা, এসব তখন হতো। তো তুমি ব্যক্তিগতভাবে কোনটাকে বেশি প্রেফার করতে বা তোমার কোনটা ভালো লাগে? আমি যখন আমি ওই সিনিকি ছিলাম, তো সবসময় মনে হতো যে এটা তো মানে যেমন 22শে শ্রাবণ সেলুলারে শ্যুট হলো, তখন মনে হলো কি ইমেজ পাওয়া গেল, এর আগে তো আমি ছিল না। কিন্তু তারপরে ক্যামেরাগুলোও তো আস্তে আস্তে আপগ্রেড করতে থাকলো না, তো ক্যামেরাগুলোও তো আপগ্রেড করতে অনেক জিনিস নতুন ইনক্লুড করতে থাকলো, তার রেঞ্জ বেড়ে গেল, ইমেজের পিক্সেল, তো ন্যাচারালি মানে অনেক বেশি ইনফরমেশন তখন ক্যামেরাগুলো তার সেন্সরগুলো গ্র্যাব করতে সক্ষম হলো। ফলে আস্তে আস্তে গ্যাপ কমে গেল না, অন্য রকমের একটা ইমেজ তৈরি হয়ে গেল। এক ধরনের আমরা ইমেজ দেখতে, অপটিক্যাল ইমেজ দেখতে অভ্যস্ত ছিলাম, সেখান থেকে ইমেজগুলো পাল্টে গেল, আর একটু শার্পার হয়ে গেল, এরকম নানান হলো। সেখানেও আবার লোকেরা নানা রকম এক্সপেরিমেন্ট করলো, করে সেগুলোকেও করে এখন এই দু ধরনের ইমেজ দেখে দেখে বা এত হেভি ডোজ কালার কারেকশন ইত্যাদি পোস্ট আসার ফলে এখন হার্ডলি তুমি দেখে বুঝতে পারবে যে কোনটা সেলুলারে শুট করা, কোনটা ডিজিটালি শুট করা। আর তোমাদের এখন আগে যেমন এডিট করতে অনেকটা পোস্ট প্রোডাকশনে অনেক সময় যেত, অনেক বেশি সময় লাগতো, এখন অনেক তাড়াতাড়ি হয়ে যায় বিষয়টা। এখন পোস্ট প্রোডাকশন অনেক বেশি অনেক ইজিয়ার হয়ে গেছে। এই জন্যই তোমার কি মনে হয় যে এখন মানে বছরের ছবি করার সংখ্যাটা বেড়ে গেছে বা ছবি রিলিজের সংখ্যাটা এই জন্যই বেড়ে গেছে? দেখো, সেটা একটা কারণ হতে পারে, আর একটা কারণ এটা হতে পারে যে অডিয়েন্সটাও তো বড় হয়ে গেছে, তাই না? মানে যেমন ধরো সিঙ্গল স্ক্রিন কমে গেছে, কিন্তু মাল্টিপ্লেক্স এসছে। এবার মাল্টিপ্লেক্স যেহেতু একটা মাল্টিপল উইন্ডোর জায়গা, বা সেখানে লোকে শুধু সিনেমা দেখতে যাচ্ছে না, সেটা একটা কালচারের মধ্যে ঢুকে গেছে। মানে এমন লোক যে কোনোদিন মাল্টিপ্লেক্সে যাইনি, খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে। তো যেহেতু সেটা একটা কালচারের মধ্যে ঢুকে গেছে, সেটা ফ্যামিলির মধ্যে একটা কার্নিভাল, একটা মেলার মতো হয়ে গেল বলে জিনিসটা। তো সেই মেলার পার্ট সিনেমা যখন প্রথম ড্যাগারো টাইপ বা সমস্তভাবে শুরু হয়েছিল, তখনও মেলার মধ্যেই সিনেমা ছিল। লুমিয়ারেরও আগে যদি আমরা চলে যাই, তখন সিনেমা মেলার মধ্যেই ছিল। তো এখন আবার মাল্টিপ্লেক্সটা তো ওই রকমই, আবার একটা কার্নিভাল মেলার মতো হয়ে গেছে। তো ইট ক্রিয়েটেড আ ডিফারেন্ট কালচার অফ ভিউইং সিনেমা, যে আমি অনেক কিছু করতে গেলাম, তার সাথে সিনেমা দেখে ফেরত এলাম। তো এতে করে কিন্তু এই অনেক কিছু করতে যাওয়ার লোকটার সংখ্যাটাও বাড়ছে। তো মানে যে লোকটা কিছু একটা কিনতে গেছে, আদারওয়াইজ সে হয়তো কিছু লোক কিনতে যেত, কিছু লোক সিনেমা দেখতে যেত, এখন কিন্তু যে কিনতে গেছে সেও সিনেমা দেখছে, তার ফলত অডিয়েন্সটা তো অফকোর্স বেড়েছে। বাট এটা তোমার মনে হয় না যে যেহেতু মাল্টিপ্লেক্সে স্বাভাবিকভাবে সিঙ্গেল স্ক্রিন থেকে একটু টিকিটের দামটা বেশি হয়, তো অনেক সাধারণ মানুষরা, যেমন বাংলা সিনেমা বাঁচাও একটা কথা আমরা ফেসবুক খুললেই দেখতে পাই, ওই বিষয়ের জন্য আমাদের ছোট ইন্ডাস্ট্রিগুলো। আচ্ছা, এখানে আমার একটা বাংলা সিনেমা বাঁচাও নিয়ে আমার একটা বক্তব্য আছে। এই বক্তব্যটা আমার মনে হয় কিছুটা আমার ইউনিক, কারণ যেহেতু কলকাতায় যারা ভেতরে থেকে বুঝতে পারছে, ওরা অতটা ব্যাপারটা বুঝতে পারছে না। এটা বুঝতে আমি বম্বেতে বসে ব্যাপারটা খুব ভালো বুঝতে পারছি। বাংলা সিনেমা মানে মানগত দিক থেকে কোনোভাবে পিছিয়ে নেই। এটা আমরা বাঙালিরা খুব অটোক্রিটিক, আমরা সারাক্ষণ নিজেদের ক্রিটিসাইজ করে যাই বলে আমরা সারাক্ষণ এই কি হচ্ছে না, তাই হচ্ছে না, ওই হচ্ছে না, মোটেই পিছিয়ে নেই। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে বিগত 2-3 বছর ধরে আমি এবারে সার্চ দেখতে পাচ্ছি, যেখানে আবার অনেক ইন্টারেস্টিং সিনেমা তৈরি হচ্ছে। বাংলা সিরিজ বা সিনেমা আমি জানি, কারণ আমি এখন কিছু কাজ বাংলায় করার কথা ভাবছি অ্যাজ এ ডিরেক্টর, যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে লোকেরা করে সেটা আনথিঙ্কেবল। সেইভাবে বম্বেতে আমরা ভাবতেই পারবো না কোনোদিন। আমি এখন ওটাতে অ্যাডপ্ট করার চেষ্টা করছি।
মানে 15 দিনে একটা 2 ঘন্টার সিনেমা শ্যুট করা, এটা তুমি বম্বেতে বললে লোকে তোমাকে পাগল বলবে, কিন্তু সেটা তো বাংলায় লোকেরা করছে। তার মানে স্কিল সেট আছে। তো সারাক্ষণ পাশে দাঁড়ানোর কোনো দরকার নেই, অডিয়েন্সকে সিনেমার পাশে দাঁড়ানোর দরকার নেই। সিনেমাগুলো যদি অডিয়েন্সের পাশে দাঁড়িয়ে যায়, অডিয়েন্স একটু বেশি রিলেট করতে পারে। আর কলকাতার লোকেরা একটু সিনিকালও, তো এটাও তো আমাদের দেখতে হবে না যে বাংলা সিনেমা গেঁয়োযোগী ভিক পায় না টাইপের ব্যাপারটা অনেকটা। বাংলা সিনেমা যথেষ্ট ভালো কাজ হয় বাংলা সিনেমায়, বুঝতে পেরেছো? একটা কৌশিকদার কথাই ধরো, কৌশিকদার সাথে কাজ করছি, কৌশিক গঙ্গোপাধ্যায় বলো, সৃজিত মুখার্জি এত ছবি বানিয়ে ফেলেছে, এখনো তার মতো করে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। ঠিক আছে, এবার এক্সপেরিমেন্ট করলে তোমার ভুল হবে, ভ্রান্তি হবে, তুমি ঠিকও হবে, সফল হবে, সবই হবে, কিন্তু করে যাচ্ছে। এই মুহূর্তে তুমি দেখো বলিউডে বড় সিনেমা ছাড়া আর মিড লেভেল সিনেমার জায়গাটা কিন্তু খুব একটা নেই। সেইটা টেক ওভার করেছে ওটিটি। ঠিক আছে, সিরিজ তৈরি হচ্ছে, কিন্তু তোমার কি মনে হচ্ছে না যে সিরিজেরও একটা প্যাটার্নের মধ্যে গিয়ে সিরিজগুলো আটকে গেছে? বিভিন্ন রকম গল্প নিয়ে কাজ হচ্ছে না, এক ধরনের ইমেজ ডিজাইন, এক ধরনের, এবং তার পেছনে একটা প্রোডাকশন সাপোর্ট, একটা বাজেট লজিস্টিক্স আছে। এখানকার লোকেরাও কান্নাকাটি করে বাজেট কম বলে, কিন্তু সেটা কলকাতার থেকে 20 গুণ বেশি কম বাজেটটাও মিনিমাম। তো কিছুটা মার্ক তো দিতে হবে যারা ওই রকম অল্প টাকার মধ্যে বসে ওই রকম ভাবে গুণগত মানটাকে মেনটেন করে। স্কিল সেট না থাকলে কি করে 10-15 দিনে সিনেমা শুট করে ফেলা যাচ্ছে? মানে আমি নিজে সুব্রতদার সাথে একটা ছবিতে কাজ করেছি, 13 দিনে আমরা শুট করেছি, তাও পুরুলিয়ার মতন জায়গায় গিয়ে, মানে আউটডোর লোকেশন। সেটা তো করছে ওরা। কারেক্ট। তো আমার মনে হয় মাঝখানে হয়তো একটা লাল পিরিয়ড ছিল, যে সময়টা হয়তো খুব একটা, কিন্তু ইদানিংকালে তো আমি অনেক নতুন লোককে দেখতে পাচ্ছি যারা এসে খুব ইন্টারেস্টিং, যেমন একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা সিনেমা আমি দেখলাম। আমি সিনেমাটা দেখতে পারিনি কারণ মোহাম্মদ রিলিজ করেনি, কিন্তু আমার ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছে। আমার ইনস্টিটিউটের ছেলেপিলেরা, আর এটা নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে, কথা হচ্ছে যে অনেকদিন পরে একটা এরকম সিনেমা হলো। তো তার মানে হচ্ছে, তো চেষ্টা তো হচ্ছে। বাঙালি অডিয়েন্সকে একটু ক্ষমাঘেন্না করে সিনেমাগুলো দেখার একটা অভ্যেস তৈরি করতে হবে। সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত তুমি বারবার বলে যাবে যে ওরা কি দারুণ সিনেমা বানায়, ওখানকার লোকেদের গিয়ে দেখো, সিনেমা ইজ লাইক আ রিলিজিয়ন। তো ওই রকম একটা অডিয়েন্স বেস পেলে তবে তো প্রোডাকশনের বাজেটটা বাড়বে, আমরা ওইভাবে বানাতে পারবো। হ্যাঁ, যে নিজের ভাষার প্রতি একটা যদি আমার ভালোবাসা বা পজিটিভনেস, হ্যাঁ, যে আমি বাংলা নিয়ে খুব পজিটিভ, আমি বছরে যদি 40টা সিনেমা রিলিজ করে আমি অন্তত 20-25টা দেখে নেব। ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, ঠিক আছে, দেখবো, কিন্তু দেখবো। মালায়ালাম সিনেমা কি করে, তো একটা মানে বাংলা থেকে একটু বেশি বাজেট হবে, কিন্তু ওরাই বাজেটটাতে অ্যাচিভ করতে পেরেছে। ওরা কি করে পারছে? ওদের তো অডিয়েন্সশিপটা বাড়ছে কি করে? ওদের স্টেটটা কি বিরাট বড় পশ্চিমবঙ্গের তুলনায়? না, পশ্চিমবঙ্গ আই থিঙ্ক আমাদের মার্কেটটা বোধহয় বড়, বেশি, অনেক বাঙালি অডিয়েন্স তো অনেক বেশি বাইরে রয়েছে। ন্যাচারালি মালায়ালাম সিনেমা পারছে কি করে? মালায়ালাম সিনেমা পারছে কারণ ওরা নিজেদের সিনেমার প্রতি পজিটিভ, ওরা নিজেদের স্টারদের প্রতি পজিটিভ। তো বাঙালি অডিয়েন্সকেও ভাবতে হবে যে বাংলা সিনেমা বলে একটা হাসি ঠাট্টা করলাম, খুব ভালো, অটোক্রিটিক হওয়া খারাপ নয়, কিন্তু একটু যদি স্পেস দিয়ে একটু বিষয়টাকে একটু যদি স্পর্শকাতরতার সাথে দেখা যায়, আর নিজের ভাষা বা নিজের রিজনের ছবির জন্য আমরা আরেকটুখানি যদি আরেকটু হই, সময় দিই বা দেখি, হতে পারে খারাপ ছবি। মানে এখানে সারাক্ষণ মানে মালায়ালাম আর হিন্দিতে কি মাস্টারপিসেস হয়ে যাচ্ছে একের পর এক, মানে এত অসাধারণ হচ্ছে না তো? তাহলে ধরো একটা নধরের ভেলা ছবি বানালো প্রদীপ্ত, সেটা তো বিদেশে গেল, ঠিক আছে, অনুপর্ণা রায় ভেনিসে একটা অ্যাওয়ার্ড তো পেলো। এদের নিয়ে যদি আমরা আরেকটুখানি পজিটিভ হই, যদি নিজেদের বলে মনে করি, তাহলে এই লোকগুলো তো তা আবার পরে অনেক বেশি মোটিভেটেড হয়ে আরো কাজ করার সুযোগ পেয়ে যায়। তাহলে এরকম একটা অনুপর্ণা রায়ের জায়গায় আরো 5টা অনুপর্ণা রায় বেরিয়ে আসতে পারে। প্রদীপ্ত অনেক স্ট্রাগল করে ছবি বানিয়েছে, আমি প্রদীপ্তকে জানি কিরমভাবে ছবি বানিয়েছে, কিন্তু বানিয়ে তো একটা জায়গায় গেছে। পাশে দাঁড়ানোর শব্দটা শুনলে মনে হচ্ছে যে বিরাট বন্যা হয়ে গেছে, মানে ভেসে গেছে সব, এরকম কিছুই হয়নি। মানে পিপলার, লোকেরা কাজ করছে, পিপল আর মেকিং ইট। একটু যদি পজিটিভ হয়ে যে এটা আফটার অল তো আমারই ভাষায়, আমার ভাষাতেই গানগুলো হচ্ছে করে একটু যদি দেখে নেওয়া যায়, আমার মনে হয় আস্তে আস্তে দ্যাট উইল ক্রিয়েট আ স্পেস ফর আ লট অফ নিউ পিপল টু কাম ইন অ্যান্ড এক্সপ্লোর।
এরকম সেটা করতে 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 এক সময় নিশ্চয়ই ভালো সিনেমা তৈরি হতে শুরু করবে। তার মানে এই নয় যে বছরে 200টা সিনেমা তৈরি হলে 200টাই মাস্টারপিস হয়ে যাবে, সেটা নয়। একটা ইন্ডাস্ট্রির কাজ নয় মাস্টারপিস বানানো, একটা ইন্ডাস্ট্রির কাজ সাস্টেনেবিলিটি তৈরি করা, এমন একটা বিষয় যাতে ইকোসিস্টেমটা চলতে পারে। মাস্টারপিস একটা দুটোই হবে, কিন্তু ইকোসিস্টেমটাই তুমি যদি না চালাও, তখন আস্তে 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 হাসি ঠাট্টা করতে করতে বাইরের লোকেরা এসব বলে যেতে থাকবে যে তোমার সিনেমা এই হলো তাই হলো। আমরা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা এটা প্রোটেস্ট না করে আমরা ওদের সাথে হাসতে শুরু করে দিই। মানে এই সারাক্ষণ তো হাসি ঠাট্টা লাফিং ক্লাব নয় আফটার অল। মানে একটা সমাজ যদি লাফিং ক্লাব হয়ে যায় সারাক্ষণ হাসছে তাহলে মুশকিল না। হাসির সাথে সাথে অন্যান্য আরো আছে নটা রস, মানে হ্যাঁ সেগুলো, হ্যাঁ সেটাই। তোমার কি মনে হয়, যেহেতু আমরা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, তুমি এখন যেহেতু বাইরে থেকে ইন্ডাস্ট্রিটা দেখছো, ওখানে নেই এখন প্রেজেন্ট, তো আমি তো ফেসবুক করলে সারাক্ষণ মানে ওখানকার পলিটিক্স নিয়ে দেখতে পাই, বা এখান থেকে অনেক যারা আমাদের চেনা জানা টেকনিশিয়ানরা কাজ করতে যায় ওরা বলে যে কলকাতায় এখন আর কাজ করা যাবে না, এত পলিটিক্স। তো তোমার মনে হয় এটার জন্য কি আমাদের ইন্ডাস্ট্রিটা আর একটু পিছিয়ে পড়ছে? কতগুলো জিনিস, যেটা একটা রিজিওনাল ইন্ডাস্ট্রির কিছু কিছু নেচার আছে যেটা সবটা ইগনোর করা সম্ভব নয়। আমি না খুব নিউট্রাল একটা জায়গা থেকে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছি। মানে সবসময় সবাই ওরা তো বিরাট দাদাগিরি করছে। বম্বেতে এত বেশি কাজ হয় যেখানে তুমি যদি গিল্ডের একটা নিয়মও নাও রাখো, তাহলেও যে লোকগুলো কাজ করছে সেগুলো বাদ দিয়েও আরও অনেক লোক ইনকর্পোরেটেড হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? তো সেখানে গিল্ড অত ফাংশন না করলেও চলে, তা সত্ত্বেও গিল্ড আছে। তা সত্ত্বেও তুমি একটা শুটে গেলে তোমার কার্ড লাগবে, অন্তত কিছু কার্ড লাগবে, সব না হলেও। ঠিক আছে, কিছু কিছু স্পেস এই কারণেই আছে কারণ কাজের ভলিউম অনেক বেশি, ফলে স্পেস আছে। একটাই জিনিস যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে বম্বেতে আমরা একটা শিফটে অনেকক্ষণ শ্যুট করতে পারি। ঠিক আছে, মানে কারণ 12 ঘন্টার শিফট, 12 ঘন্টা তো এমনিই শিফট, যদি আমি একটু ওভারশুটও করে নিই 14 ঘন্টা, তাহলেও কেউ খুব কিছু বলে না। এগেন তোমাকে বুঝতে হবে যে এই লোকগুলো এই কারণেই বলে না, কারণ এই শ্যুটটা শেষ যখন প্যাক আপ হবে তখন ওর একটা কাজ আছে, মানে পরের দিনই আবার ওর কাজ আছে, বা হয়তো পার ক্যাপিটা মানে এই কাজটা করে ও যে টাকাটা পাচ্ছে ও 4 দিন কাজ না করলেও চলবে। তো এই ফ্যাক্টরগুলোও দেখতে হবে। কলকাতায় কিন্তু বোধ হয় অতটা সুবিধে নেই, মানে টাকা যেমন বেড়েছে খরচও বেড়েছে না দেশের, তো সেগুলোও দেখতে হবে। কাজের সংখ্যা অনেক কম, অফকোর্স কম, প্রডিউসারের সংখ্যা কম, মার্কেটটা ছোট, তো সেইখানে কিছু কিছু জিনিস হবে যেটা হবে, মানে এগুলো সবই কিন্তু একটা সময়ের সাথে হচ্ছে। হয়তো এই জিনিসগুলি আস্তে আস্তে বাড়তে থাকলে হয়তো এই বিষয়গুলো ফ্লেক্সিবল হয়ে যেতে পারে। আর কিছু কথা আছে, যেমন কলকাতায় বেশি লোক নিয়ে শ্যুট করতে হয়, সেটা আমি এখনো জানি না। মানে শুনেছি যে লোকেশনে গিয়ে আউটডোরে লং শট নিলেও ট্রলির লোক রাখতে হয়, এরকম নাকি আছে গিল্ডের নিয়ম। আমি জানি না, কারণ আমি এখনো ফেস করিনি। তো যদি সেগুলো থেকে থাকে, সেগুলো কেন আছে সেগুলো একটু বুঝতে হবে। এমনটা হতেই পারে যে তুমি যখন একটা প্যাকেজে কিছু লোক নিচ্ছ, তখন সেটা একটা প্যাকেজের দাবির মতো হতে পারে যে এই সার্টেন অ্যামাউন্ট অফ লোক তুমি নিচ্ছ, এবং তাদের নিয়ে হঠাৎ করে তুমি দুজনকে মাঝখানে মানে 4 দিনের জন্য ড্রপ করে দিলাম, আবার 5ম দিনে গিয়ে নিলাম, এরকম হয়তো থেকে থাকবে। আমি জানি না কলকাতার গিল্ডের আদারওয়াইজ ভাবনা চিন্তাটা কি, কিন্তু আমার মনে হয় যে এই স্কেলের পার্থক্যটা খুব একটা বড় ঘটনা, যে কারণে বম্বেতে ব্যাপারটা ইজিয়ার, কারণ স্কেলটা অনেক বড়, ফলে অনেক বেশি ফ্লেক্সিবল। যে মানে গিল্ড নথিভুক্ত লোকের বাইরেও লোক ঢুকে পড়লে এখানে কোনো অসুবিধা নেই, কারণ ঢোকাতে হয়, কারণ প্রত্যেকটা শুটে অনেক বেশি লোক লাগে। হ্যাঁ, সেইটা হয়তো একটা বাংলা ছবির ক্ষেত্রে গিয়ে হয়তো কিছুটা হয়তো আটোসাটো করে না রাখলে আমাকে ওদের দিকটাও দেখতে হবে। আমি শুধু একটা এলিটি স্টার নিয়ে চলতে পারি না, কারণ সিনেমাটা শুধু একটা ডিরেক্টর বা শুধু এইচওডিরা মিলে বানায় না। সিনেমাটা এত পরিমাণ লোক, তাদের রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে খাটতে হয়। এবং এটা আমার সবসময় খুবই অদ্ভুত লেগেছে যে কিছু মানুষ আসে যারা স্ক্রিপ্ট সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তাদের কি হচ্ছে না হলেও, তো ওই অ্যালিয়েনেশন থেকে যারা দিনের পর দিন কাজটা করে যায়, ওদের ক্ষেত্রে কাজটা কিন্তু সোজা নয়। আমি হয়তো আমার প্যাশনের জায়গা থেকে একটা ভাবে, আমার গ্রুমিংয়ের জায়গা থেকে আমি জানি স্ক্রিপ্টটা, আমি হয়তো একটাভাবে হয়তো করতে পারি, কিন্তু যে মানুষটা দিনের পর দিন করে যাচ্ছে আর এমন বিরাট কিছু টাকা পাচ্ছেন না, রাইট? সেই অ্যালিয়েনেশনের জায়গা থেকে তার ওই শ্রমটাকে তিনি যে দিচ্ছেন,
এত সোজা নয় গল্পটা, মানে Right. শুধু একটা এলিটিস জায়গা থেকে দেখলে হবে না আমার মনে হয়। রাইট আমার মনে হয় নিশ্চয়ই কলকাতায় কেন গিল্ড আছে এটা আমি বুঝতে পারি। মানে কলকাতায় গিল্ড না থাকলে অনেকেই কাজ পাবে না হয়তো। দেখো কাজ না পাওয়া থেকে না ইন্ডাস্ট্রিটা একটু মানে স্ক্যাটার করে যাওয়ার চান্স তৈরি হবে। বিশৃঙ্খল হয়ে যাবে, হ্যাঁ, বিশৃঙ্খলতা মানে আসবে। এবং সেখানে আমি তোমাকে বলছি, ধরো যে মানুষটা বিগত 10 বছর ধরে ট্রলি ঠেলে, তুমি হঠাৎ করে এসে তার মতো ট্রলি ঠেলতে পারবে না। না, তাহলে তুমি 10 বছর ধরে যে মানুষটা ট্রলি ঠেলছে তাকে নেবে না কেন? এমন তো নয় যে তাকে তুমি বিশাল কিছু করে ফেলেছো তার জীবনে, বেস্ট ট্রলি পুশার অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছো। বাট এইরকমও তো হয় যেখানে আমার ট্রলির দরকার নেই সেখানেও নিতে বাধ্য করা হচ্ছে। ওটাই আমি বলছি, হয়তো সেটা একটা প্যাকেজের কারণে, একটা সেফগার্ড করে দেওয়ার জন্য। কারণ দেখো এই যে ঘটনাগুলো, এই যে গিল্ডের পুরো গল্পটা, এটা সিনেমা ইতিহাসে কিন্তু কমিউনিস্ট ব্লকগুলোর হাত ধরে উঠে এসছে। এটা নিয়ে লম্বা লম্বা মুভমেন্ট এবং ইত্যাদি, যেখানে বিশ্বের তাবড় তাবড় ফিল্ম মেকাররা ইনভলভ ছিলেন। এটা হঠাৎ করে কলকাতায় গজিয়ে ওঠেনি এই কনসেপ্টটা, এটা ফ্লোরেন্সে তৈরি হয়েছিল আর্টিস্ট গিল্ডের কনসেপ্ট। তো এটা হঠাৎ করে আমরা কেন গিল্ড আছে, গিল্ড বা আজ থেকে 1000 বছর ধরে আছে, মানে পেন্টিংয়ের ক্ষেত্রেও ছিল, তাই না? সেখানেও নানারকম বক্তব্য, নানারকম যারা, ধরো সিস্টিন চ্যাপেলটা তো মাইকেল অ্যাঞ্জেলো একা গিয়ে এঁকে ফেলেননি, তার সাথে তার বিরাট টিম ছিল, তার পিছনে গিল্ডও ছিল, রাইট? তো আর্টিস্ট গিল্ডগুলো তো অনেক কাল ধরে আছে, বিভিন্ন আর্টিস্ট গিল্ড, যেরকম ট্রেড ইউনিয়ন আছে, সেটাই সিনেমায় গিল্ড আছে। সবকটারই একটু মানে দরকার, প্রয়োজনীয়, দরকার, নাহলে তুমি আলটিমেটলি গিয়ে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ থেকে দাঁড়িয়ে যাবে। বাট তোমার মনে হয় না কোথাও গিয়ে দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার, মানে দুটো পক্ষ? দেখো একেবারে ব্যালেন্স না থাকলে আর সিনেমা তৈরি হয়ে সফল হচ্ছে কি করে? মানে একের পর এক শুটিং তো তাহলে দেখো ইন্ডাস্ট্রিটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি, কলকাতার ইন্ডাস্ট্রি, কারণ তাহলে সিনেমাগুলো তৈরি হচ্ছে, রিলিজ হচ্ছে, কি করে তৈরি হচ্ছে? এবং তুমি আমি দুজনই কাজ করেছি, আমরা দেখেছি এবং আমার কখনোই মনে হয়নি যে, দেখো একটা কথা সারাক্ষণ চলতে থাকে যে কলকাতা প্রফেশনাল না বম্বে অনেক বেশি প্রফেশনাল। বম্বের মতো টাকা তো কলকাতার লোকেরা পায় না, ঠিক আছে, নাম্বার 1। কিন্তু কাজটা তো কমে যায় না, ওদের কাছে এত রিসোর্সও নেই, কাজটা কি কম? মানে 15 দিনে তুমি যে কাজটা তোমাকে করতে হচ্ছে তার হ্যাপাটা কি কম? সমানই তো, তার হ্যাপাটা অনেক বেশিও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কারণ তুমি ইচ্ছে মতো 6খানা ভ্যানিটি ভ্যান দাঁড় করে রাখতে পারছো না ওখানে, তাই না? তুমি 2টো ভ্যানিটি ভ্যান শেয়ার করছো। বা টেকনিক্যালিও ডিরেক্টররা যা চায় ইকুইপমেন্ট সেটাও আমরা প্রোভাইড করতে পারি না। আমি অনেককে দেখেছি কোনো স্টাডি ক্যাম্প নেই, কিন্তু স্টাডি ক্যাম্প শট নেবে তো জোগাড় করে নিয়েছে, কিছু একটা বুদ্ধি খাটিয়ে জোগাড় করে নিয়েছে, তো সেটা তো করে। এবং তুমি যেই কম সময়ের মধ্যে করতে যাবে, তোমার একটা মানে শট নেওয়ার ক্ষেত্রে তোমার ফ্লেক্সিবিলিটি বা ফ্রেমিংটা একটু কম হয়ে যাবে, মানে তোমার হরাইজনটা এক্সপ্লোর করা। কারণ হচ্ছে তুমি তখন ডাবল ক্যামেরা লাগিয়ে দুটো দিক থেকে কোনো মতে শুট করে নিতে বাধ্য হবে, তুমি তখন 5 বার ভেঙে এদিক ওদিক করা তো সময় পাবে না। তো ফলে তোমার ডায়ালগ সিনটা একরকম দেখতে হয়ে যেতে পারে। সেইটাকে ক্রিয়েটিভলি, মানে আমি নিজেই চ্যালেঞ্জটা এই মুহূর্তে ফেস করছি বলেই বলছি আমি, কারণ আমি একটি ফিচার ফিল্ম তৈরি করার প্ল্যান করছি, তাতে আমার শিডিউল দাঁড়াচ্ছিল 22 দিনে বাংলায়, সেটা বাংলায়, যেটা আমি কেটে কুটে 15-14 দিনে কেটে নামাতে গিয়ে আমি বুঝতে পারছি যে কিছু কিছু জিনিস আমাকে কম্প্রোমাইজ করতেই হবে, কারণ তা না হলে ওই ইকোনমিক্স অ্যান্ড মার্কেটের যে ডায়নামিক্সটা সেটা মিট করা যাবে না। আমি চাইলে একটা 20 কোটি টাকার বাংলা ছবি বানিয়ে বসে থাকলাম, এরকম তো করা যাবে না। কলকাতার আমার মনে হয় ফিল্ম মেকারদের সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে ওদের কাছে সময়ের লাক্সারিটা নেই, কোনো সময় লাক্সারি নেই, এবং সাথে অনেক এক্সট্রা কিছু নেই। যেমন ধরো খুব ছোট ছোট জিনিস ম্যাটার করে যায়, যেমন ধরো তুমি শুটে গিয়ে দেখলে তোমার জলের বোতল 5000 রয়েছে, তার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা, সেখানে শুটিংয়ে গিয়ে তুমি জলের বোতলটা 20টা আছে 50টা আছে, তার ইম্প্যাক্টটা একটু আলাদা, কম জল খাচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু ট্রু, মানে এই ছোট থেকে ছোট বিষয়গুলো ম্যাটার করে, অনেক ম্যাটার করে। তো সেই রকম কতগুলো ব্যাপার আছে, তো এই ব্যাপারগুলো আর আসলে অনেক মানে ইটস আ ভেরি পরিশ্রম সাধ্য। তুমি বিষয়টাকে যতটা কম স্কেলের মধ্যে, কম বাজেটের মধ্যে করার চেষ্টা করতে থাকবে, তত তোমার পরিশ্রমটাও বাড়তে থাকবে। এখানে তোমার পরিশ্রমটাকে ইজি করে দেওয়া হচ্ছে বম্বেতে, কারণ সেটা পারমিট করে, ইন্ডাস্ট্রিটা বড়, টাকাটা বড়। এই টাকা বড় আর ইন্ডাস্ট্রি বড়, এই ফ্যাক্টরটা আসলে এত বড় ফ্যাক্টর
যে এটার জন্যই অনেক কিছু হয়ে যায় যেটা হয়তো কলকাতায় হতে পারে না। তো সারাক্ষণ যদি আমরা দোষারোপটাই করে যাই তাহলে আমাদের সবসময় মনে হবে যে কিছু নেগেটিভ লোক যেন বসে আছে যাদের মানে সারাক্ষণ, সেরকমটা নয়। আর এটাও আমি আজকাল আর বিশ্বাস করছি না যে একটা সময় শুনতাম যে কলকাতা নাকি নিউ কামারদের আসতেই দিচ্ছে না, তাহলে এত নতুন লোক এলো কোথা থেকে? আসছে তো কাজ করে। ভরে ভরে আসছে। আমি তো আর আমার সময়কার, আমি নিজেকে আমার ডাইনোসর মনে হয় যে আমার সময়কার কাউকে তো আর কলকাতায় কাজই করতে দেখি না প্রায়, মানে ওই টেকনিক্যাল দিয়ে লোকেদের কথা। তোমরা সবাই বাইরে বাইরে চলে গেছো ম্যাক্সিমাম, সবাই যায়নি কিন্তু আমি চলে এসেছি ধরো, কিন্তু এটা ছাড়াও যারা তারা অন্যভাবে হয়তো করছে, জীবনে মুভ করে গেছে। যেমন নতুন লোকের কথা হচ্ছে, তুমি শুরুতে যার কথা বলছিলে তার মানে তোমার সঙ্গে কথা বলবার সৃজিত মুখার্জির নাম আসবে না সেটা তো হয় না, যেটা তুমিও নিজে বলেছো। কারণ সৃজিতদার প্রথম ছবি, তোমার প্রথম ছবি, একজন ইন্ডিপেন্ডেন্ট এডিটর হিসেবে ফার্স্ট ছবি অটোগ্রাফ, যেটা তোমরা যখন শুরু করেছিলে তুমি নিজেই বললে যে আমরা ভাবেইনি এরকম হবে। তো যখনই সৃজিতদার কোনো ছবি আসতো শুরুর দিককার, তুমি, অনুপম রয় আর সৃজিতদা, হ্যাঁ হ্যাঁ, ওটা একদম তোমাদের কম্বিনেশন ছিল, একটা টিম ছিল। তো একটা সময়ের পর সেই কম্বিনেশনটা আর নেই কেন? তা অনেকগুলো কারণ আছে। একটা তো তোমার জিওগ্রাফিক্যাল একটা খুব বড় কারণ। কারণ যেমন এই বম্বে চলে এলাম পিঙ্ক করার সময়, তো যদি না আসতাম তাহলে হয়তো সেটা সেরকমভাবে থেকে যেত। তো এটাই মানে একটা পরিবারের একটা লোক বাইরে চলে গেল টাইপের ব্যাপার। তারপরেও বহুবার আমাদের একসাথে কাজ করার কথা হয়েছে, কিন্তু এগেন জিওগ্রাফিক্যালি ব্যাপারটা মানে বম্বে থেকে গিয়ে কলকাতায় কাজ করে আসা একটা লম্বা সময় থেকে তখন অবধি সম্ভব ছিল না। তখন আমি যেরকমভাবে কাজ করতাম মানে কিছুদিন আগে অবধিও সম্ভব ছিল না। ইদানিংকালে একটু সম্ভব হচ্ছে, কারণ আমি গোটা জিনিসের অ্যাপ্রোচটাকে পাল্টেছি মানে আমি ওয়ান প্রজেক্ট অ্যাট এ টাইম এরকম একটা অ্যাপ্রোচ এখন নিয়েছি। একটা সময় যেমন ওভারল্যাপ হয়ে যেত, হয়তো দুটো প্রজেক্ট একসাথে চলছে, তো তখন সময় বার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। সেটা হয়তো এখন একটু বেড়েছে, যেহেতু আমি ওয়ান প্রজেক্ট অ্যাট এ টাইম। কারণ শুধু এডিট করার জন্য একটা লোক কেন বম্বেতে আসতে যাবে? আগে যখন পুরো পোস্ট প্রোডাকশনটা বম্বেতে হতো তখন তার একটা মানে ছিল, যেখানে এডিট হলো, সাউন্ডও এখানে হচ্ছে, কালার গ্রেডিংটাও এখানে হচ্ছে। যখন বাকিটাতেও কলকাতায় হতে শুরু করলো তখন শুধু এডিটটা করার জন্য কেন একটা লোক বম্বেতে আসতে যাবে? তাহলে এডিটারকে কলকাতায় যেতে হয়। তো জিওগ্রাফিক্যাল কারণটা একটা বড় কারণ। তো তোমাদের কি আবার ভবিষ্যতে একসাথে আমরা কাজ করতে দেখতে পাবো? আমার তো মনে হচ্ছে খুব শিগগিরই দেখতে পাবে, তবে অন্য কোনো ফর্মেও হতে পারে। আচ্ছা, মানে কথাবার্তা চলছে। আচ্ছা, মানে তুমি আর সৃজিত আবার একসাথে, আমি সৃজিত অনুপম খুব শিগগিরই হয়তো দেখতে পাবে। কি রোলে কিভাবে সেটা সাসপেন্স। হ্যাঁ, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। বাট হ্যাঁ, তোমাদের কম্বিনেশনটা যতবার এসছে পর্দায় ততবারই এটা সুপারহিট ছিল, ম্যাজিক ক্রিয়েট করে গেছে। হ্যাঁ হ্যাঁ, যতগুলো ছবি তোমরা একসাথে করেছো সবগুলোই হিট ছবি, তাই না? তুমি চলে আসার পর থেকে আই থিঙ্ক সৃজিতদার এক্সপেরিমেন্টটাও বেড়েছে এবং নানান ধরনের অন্য ধরনের ছবিও করছে, যেগুলো হয়তো সবগুলো সফল হয়নি। সেটা তো সময়ের সাথে সাথে একটা ভাবে চলতে থেকেছে। তো সময়ের তো একটা রিদম আছে না, তো সেই রিদম অনুযায়ী চলেছে। তাও আমার মনে হয় সৃজিত মুখার্জি এমন একজন ডিরেক্টর যার জীবনের বেশিরভাগ ছবি হিট, সেটা যথেষ্ট। মানে সব ছবি হিট কারোর হতে পারে না। তুমি দেখবে দু চারটে ছবি হিট হলেও সেটাই যথেষ্ট হয়। আর ছবি শুধু হিট ফ্লপ দিয়ে তো চলে না, ছবির অনেকগুলো অন্য ডায়নামিক্স আছে। ছবির এই যে শুধু হিট না হলে যেন মনে হচ্ছে যে মানে সবাই ওদের বাড়িঘর বিক্রি করে দিয়েছে, এরকম নয় তো গল্পটা না। কারণ ছবিটাকে তখন ছবির নানা রকম মার্কেট হয়। একটা ফিল্ম একটা মাল্টিপল মার্কেটের মধ্যে দিয়ে টিকে থাকে। তার যখন থিয়েট্রিক্যাল মার্কেটও আছে, তেমন ডিজিটাল মার্কেটও আছে, তেমন স্যাটেলাইটের মার্কেটও আছে, ওটিটির মার্কেটও হয়েছে এখন ইদানিংকালে। তো নানান রকমভাবে সেটা হয়, সেইভাবেই মার্কেট ডিনামিক্সটা তৈরি হয়। তো ফলে হিটটা বলতে এখনও আমরা থিয়েট্রিক্যাল হিট বুঝি। ধরো আমি 4 টাকায় একটা সিনেমা বানালাম, আমার কাছ থেকে ওটিটি 50 টাকায় কিনে নিল, ওটা তো সুপারহিট। কিন্তু আমি হয়তো থিয়েটার থেকে আমি হয়তো 5 টাকা পেয়েছি, তাহলে ওটাকে হিট বলা হবে? কি বলবে? আমরা হিট বলি না। আমাদের কমন কালচারাল পারসেপশনে ওটাকে আমরা হিট বলি না। কিন্তু এরকম অনেক ছবির ক্ষেত্রে হয়, এটা হয়তো বিভিন্নভাবে নানা রকম টাকা তৈরি করেছে, কিন্তু থিয়েটারে অত হয়তো লোকে দেখেনি। থিয়েটারে একটা সিনেমা লোকে দেখতে যায়, তার অনেক রকম কারণ থাকে। তার কত ভালো প্রমোশন, কারণ এখনকার দিনে প্রমোশন ছাড়া তুমি লোককে জানাবে কি করে যে তুমি একটা সিনেমা বানিয়েছো যেটা থিয়েটারে আছে। তোমার সেই লেভেলের একটা প্রমোশন তৈরি করতে হয় যাতে লোকেরা জানতে পারে।
কারণ এখন তো একটা কন্টেন্টের ভিড় না, যেখানেই যাচ্ছ কিছু না কিছু কন্টেন্ট। এখন তো মাইক্রো ড্রামাও এসে গেছে, তো এত রকমের রিলে ওই তাই কন্টেন্টের ভিড়ের মাঝখান থেকে তুমি যে বার করে নিয়ে একটা সিনেমা দেখবে, আর এমনও নয় যে তোমার জানার জন্য আমি 5 বছর ধরে চালিয়ে রেখেছি যে একদিন তুমি জেনে এসে দেখতে যাবে সিনেমাটা, সেটাও তো সম্ভব নয়। তো তোমাকে তো জানতে হবে খুব তাড়াতাড়ি ফাট, হ্যাঁ, মানে একদিনের মধ্যে জেনে যেতে হবে যে এরকম একটা সিনেমা, চলো দেখে আসি। হ্যাঁ, দেখতে হবে। এই প্রমোশনটা আমার নিজের ব্যক্তিগতভাবে ধারণা যে সেটাও এতটাই ওভার বম্বার্ডেড যে এই প্রমোশন স্ট্র্যাটেজিগুলো নিয়েও ভাবার সময় এসেছে হয়তো, যে শুধু একটা ট্রেলার দেখিয়ে, শুধু একটা হোর্ডিং দেখিয়ে, 4টে রিল ভাইরাল করে আর এগুলো করে শুধু সিনেমা দেখতে যাওয়াটা যেটা ছিল একটা সেট প্যাটার্নের মতো, সেটাও একটু কম পাওয়ারফুল হয়ে গেছে বলে আমার ধারণা এখনকার দিনে। সেটা আর হবে না মনে হচ্ছে তো, মানে আরো হয়তো ভাবা যেতে পারে যে কি করে আরো প্রমোট করা যায় একটা সিনেমা। প্লাস এন্ড অফ দ্য ডে আবার ছবির কন্টেন্টটাও একটা ফ্যাক্টর, যে মানে হিট অ্যান্ড রান যেমন হয়, মানে এলো ধাম টাকা বানিয়ে বেরিয়ে চলে গেল, সবাই খারাপ কথা বলতে থাকলো কিন্তু সিনেমাটা হিট হয়ে গেল। আবার একটা হয় যে স্লো এলো, স্লো বার্নার, আস্তে 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 পিক আপ করে নিল, সেইটা ইদানিংকালে একটু কম দেখা যায়। কিন্তু আমার ধারণা সেটা আবার ফিরে আসবে, কারণ সিনেমা এমন একটা মিডিয়াম যেটা বারবার ফিরেই আসতে থাকে। সিনেমার মাঝখান দিয়ে না রকম, যখন টিভি এসেছিল তখন লোকেরা বলেছিল যে সিনেমা আর কেউ দেখবে না, টিভি চলে গেল, এখন ওটিটি এসছে, টেলিভিশন সিরিয়াল, এখন ওটিটি এসছে, লোকেরা আবারও বলছে সিনেমা কেউ দেখবে না, কিন্তু ওটিটিতেও আমরা যেটা দেখে যাচ্ছি মোস্টলি সিনেমাই। তো সিনেমার ম্যাজিকটা আবারও ফিরে আসবে বলে আমার ধারণা। এগুলো সবই বিভিন্ন ফেজ হয়, ফেজ অনুযায়ী গল্প। যেমন এখন লাভ স্টোরির দিকে ফোকাসটা একটু কম, তাই না? এখন একটু থ্রিলার, অ্যাকশন, হরর, এই সমস্তগুলো আমরা বেশি এক্সপ্লোর করছি। আবার তার মধ্যে থেকে সাইয়ারা দেখো সুপারহিট হয়ে গেল। হ্যাঁ, তুমি যেহেতু আমরা জনরা নিয়ে কথা বলছি, তোমার ব্যক্তিগতভাবে কোন ধরনের ছবি এডিট করতে বেশি ভাল লাগে? কি ধরনের সাবজেক্ট পছন্দ করো তুমি? এডিটার হিসেবে সবসময় থ্রিলার তোমাকে বেশি টানবে, যদি তাতে প্যারালাল স্টোরি টেলিং থাকে, মানে সমান্তরালভাবে, তো সেটা সবসময় তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম একটা কমেডি এডিট করাও খুব ডিফিকাল্ট, কারণ কমেডিতে তোমাকে কমিক টাইমিং এবং অনেক বেশি অ্যাক্টর ড্রিভেন পারফরমেন্সের উপর এমনভাবে তোমাকে মানে ছিপ ফেলে বসে থাকতে হয় যে সেটা হ্যান্ডেল করাটাও ইকুয়ালি ডিফিকাল্ট হয়ে উঠতে পারে। অনেক সময় লোকে ভাবে যে বেশি কাটস না থাকলে হয়তো এইটার চ্যালেঞ্জটা কমে গেল, সেরকমটা কিন্তু নয়। অনেক কম কাট থাকলেও একটা ফিল্ম অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে কখনো। তুমি কাটের কথা যখন বলছো, মানে আমি যদ্দূর এমনি সাধারণ মানুষের হিসেবে যদি বলি যে এডিটরদের অনেকটা না নির্মম হতে হয়, মানে এত কষ্ট করে একটা সিন শুট করে নিয়ে এলো ডিরেক্টর, আর এডিটররা জাস্ট কেটে দেয়। তুমি কতটা এই ক্ষেত্রে নির্মম? মানে সুযোগ পেলে নির্মম তো হতেই হবে। মানে এরকম আমার অভিজ্ঞতা হয়েছে যে আমি প্রায় 13 দিনের মতো শুট ফেলে দিয়েছি। আচ্ছা, এরকম হয়েছে? কাজে লাগেনি। হ্যাঁ, সেটা হয়েছে হিন্দি সিনেমা। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, বাংলা সিনেমাতে এই সুযোগগুলো পাওয়া যায় না, কারণ 15 দিনে তুমি আর কি ফেলবে, তোমাকে একটা প্রি এডিট করে নিয়ে যেতে হয় বেসিক্যালি। কিন্তু এখানে যেহেতু লোকের এগেইন আমি বলছি, লোকের হাত অনেক বেশি খোলা, ওই লোকে অনেক বেশি হয়তো কাজে লাগবে না, তাও হয়তো সিন শুট করলো যদি লাগে, তো স্ক্রিপ্টটা একটু ওপেন করে রাখা যায়, মানে অত টাইট করে আমাকে শুট নাও করলেও চলে, আমি একটু এক্সট্রা শুট করতে পারি, তো তখন অনেক কিছু ফেলা যায়। আর হিন্দি সিনেমায় যেটা মেজরলি হয়, যেটা আমি করেছি বা আমার মনে হয় সবাই করেন, সিন অনেক বেশি টপল করার চান্স থাকে। মানে যে সিনটা 50 নম্বরে ছিল সেটা হয়তো 4-এ চলে এলো, আচ্ছা 4 নম্বর সিনটা হয়তো পেছনে চলে গেল, মানে সেখানে কন্টিনিউটির কোনো জার্ক হয় না? না, কন্টিনিউটি জার্ক হলে তো করতে পারবে না, অনেক সময় হয় না, মানে ধরো ম্যানেজ করা যায়, ম্যানেজ করা গেল বা সেই সুযোগ থাকলো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই এডিটে বসে একটা ফিল্মকে অ্যালাইন করা, তার সুযোগটা হিন্দি সিনেমায় আমি অনেক বেশি পেয়েছি। যে কারণে হিন্দি সিনেমায় আমার মনে হয় এডিটার হিসাবে তোমার এক্সপ্লোর করার চান্সটা একটু বেশি, যে কারণে হিন্দি সিনেমা এডিট করতেও সময়টা অনেক বেশি লাগে। কারণ আমি অন অ্যান অ্যাভারেজ একটা বাংলা সিনেমা ধরো 1 মাস 2 মাস, হ্যাঁ, এর বেশি লাগেনি আজ অব্দি। সেখানে আমি 2 বছর ধরেও হিন্দি সিনেমা এডিট করেছি। আচ্ছা, ঠিক আছে। তো
কারণ সেখানে এই স্কোপগুলো এই চান্সেসগুলো অনেক বেশি, লোকেরা অনেক বেশি ওপেনলি শ্যুট করে। যেমন একটা সিনেমা আমি করেছিলাম, বড় সিনেমা, তো সেই সিনেমাটায় সেকেন্ড হাফটা লেখার আগেই শ্যুট করতে চলে যাওয়া হয়েছিল, মানে আমরা চলে গেছিলাম অনেক আচ্ছা, কারণে। কোন সিনেমার নামটা বলতে পারবে? একটা সিনেমা ছিল রেড বলে, তো সেই সিনেমাটা না সামহাউ একটু এগিয়ে এসেছিল, মানে একটু আন্ডার প্রিপেয়ার্ড অবস্থায় আমরা শ্যুট করতে চলে গেছিলাম। সো উই হ্যাভ টেকেন আ রিস্ক অফ রাইটিং অ্যান্ড শুটিং সিমালটেনিয়াসলি। আচ্ছা, ঠিক আছে, এবার সেইটা করতে গেলে তো ন্যাচারালি তোমাকে ওখানেই বসে এডিট করতে হবে, কারণ যে সিনটা শ্যুট হচ্ছে সেটা তোমাকে এডিট করে দেখতে হবে গল্পের সাথে যাচ্ছে কিনা। তো ওই, এবং তার একটা রিলিজ প্রেশারও ছিল আবার, কারণ গোটা জিনিসটা কমপ্রেসড হয়ে গেছিলো। আমরা যেরকমভাবে ভেবে প্ল্যান করেছিলাম সেটা করা যায়নি। তো শ্যুট থেকে আরম্ভ করে রিলিজ অবধি হঠাৎ করে খুব চেপে গেছিলো, তো আমাদের হাতে অত সময় টময় ছিল না। তো ওই সমস্তগুলো করে আমাদের ওই সিনেমাটা অনেকটাই এডিটে বানাতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মানে টু দ্যাট এক্সটেন্ট যে ধরো একটা ক্যারেক্টার, ধরো সৌরভ শুক্লার ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটাকে আমরা 3 ভাবে শ্যুট করেছিলাম। আচ্ছা, মানে কমপ্লিট ভিলেন, একটু কমিক্যাল আর হাফ। তো উনি প্রত্যেকটা সিনে ওই রকম ভাবে শট দিতেন। আচ্ছা, 3 ভাবে অভিনয় 3 করতে? ভাবে উনি অভিনয় করতেন। ও, তো তাতে যে তার সামনের অভিনেতা, ধরো অজয় দেবগনের সাথে কোনো সিন হচ্ছে, তার ওটা সেমই থাকতো? তার সেমই থাকতো, কারণ সৌরভ শুক্লার ক্যারেক্টারটা নিয়ে আমরা অনেকদিন অবধি শিওর ছিলাম না কি যে করবে, ওকে আমরা কোন রাস্তায় এক্স্যাক্টলি নিয়ে যাব। তো সেই কারণে ওর সিনগুলো আমরা অনেক সময়, সব সিনে নয় কিন্তু অনেক সিনেই আমরা এরকম 3-4 রকম করে শ্যুট করেছিলাম, 3-4টে ইমোশন দিয়ে, সো দ্যাট উই ক্যান ডিসাইড। এগুলো যেমন বাংলা সিনেমা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না, যে একটা ক্যারেক্টারকে নিয়ে আমি সারাদিন ধরে একটা সিন শ্যুট করলাম, তাকে 3 রকম ভাবে, দেন উইল সি যে কোন ভাবে ক্যারেক্টারটা বেশি ওয়ার্ক করছে। কিন্তু হিন্দি সিনেমা এটা আমরা তো তুমি ওই সৌরভ শুক্লার ক্যারেক্টারটা এডিট টেবিলেই তোমরা বানিয়েছিলে? এডিট টেবিলে আমরা বানিয়েছিলাম, পিক অ্যান্ড চুজ করে, কোনো সিনের ক্ষেত্রে কমিক, কোনো সিনের ক্ষেত্রে সিরিয়াস রেখে ওইরকম। আর ক্যারেক্টারটা হিট হয়ে যায়, ভীষণ হিট হয়ে যায়, ভীষণ হিট হয়ে যায়। হ্যাঁ, পুরো সিনেমাটা ভীষণ হিট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সিনেমাটা ভীষণভাবেই এডিটে বানানো, এবং একটা শেষের দিকে একটা 16 মিনিটের টানা একটা অ্যাকশন সিন আছে, যেটা 8 দিন ধরে 8টা ক্যামেরায় শ্যুট করা ছিল। আচ্ছা, শুধু একটা সিকোয়েন্স? শুধু 16 মিনিটের একটা সিকোয়েন্স, 8 দিন ধরে 8টা ক্যামেরা চলেছিল, 8 ক্যামেরা। বাবা, ঠিক আছে, বিভিন্ন রকমের ক্যামেরা। তো বুঝতেই পারছো যে এটা কি পরিমাণ রাশ ওটা জেনারেট করতে পারে। তো হয়েছিল, এবং সেটা খুব আবার রিলিজ প্রেশারও ছিল, ফলে ভীষণ একটা স্ট্রেসফুল এডিট ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন এটা শেষ হয়ে যায় তখন খুব মজা লাগে, কারণ যখন ভালো লাগলো রেজাল্টটা দেখে, সেটা হয়। কারেক্ট। তো তোমার প্রথম হিন্দি সিনেমা পিঙ্ক, হ্যাঁ, একজন এডিটর হিসেবে পিঙ্ক ছবির জন্য তুমি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড পেলে, তুমি আইফা অ্যাওয়ার্ড পেলে বেস্ট এডিটর হিসেবে। তো টনিদা, মানে অনিরুদ্ধ রয় চৌধুরী, টনিদার সাথে তোমার আলাপটা কি করে হয়েছিল? টনিদা একটা শর্ট ফিল্ম বানিয়েছিল পুজোর আগে, কোনো একটা পুজো, মনে হয় 2015। তো সেইটা খুব ইন্টারেস্টিং একটা শর্ট ফিল্ম ছিল, সেটা টনিদা বানিয়েছিলেন। তো সেইটা আমি এডিট করেছিলাম। তো তখন টনিদা আমাকে বলে যে একটা ইন্টারেস্টিং বড় ছবি করছি হিন্দিতে। তো আমি তো বলি হ্যাঁ নিশ্চয়ই এটা করবো। তো শ্যুট টুট হয়, আমরা কলকাতাতেই এডিট করতে শুরু করেছিলাম। আচ্ছা, এডিট এফেক্টসে আমরা এডিট করতে শুরু করি। তো তারপরে সুজিতদা তখন আসতো, যেত। তো এইটাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, আমরা ডিসাইড করি যে বম্বেতে গিয়ে এডিটটা করা গেলে সুজিতদারও সুবিধে, টনিদারও সুবিধে। টনিদা ইকুয়ালি বম্বেতেও থাকে, কলকাতাতেও যেমন থাকে। তো সেইভাবে আমরা এডিটটা শিফট করাই বম্বেতে, এবং তারপর এডিট শুরু হতে থাকে। তো ওটা একটা খুব বড় লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। মানে তোমাকে যেটা বলছিলাম না আগে, যে সিন সুইচ করে দেওয়া, আচ্ছা, যেটা আগেরটা পরেরটা আগে করা যায়, এটা আমরা পিঙ্কে ফার্স্ট হাফে, অন্তত সেকেন্ড হাফে স্কোপ ছিল না, ফার্স্ট হাফে আমরা ভীষণভাবে করেছি। মানে ফার্স্ট হাফে স্ক্রিপ্ট ওয়াজ সামথিং ভেরি ডিফারেন্ট, যেটা এখন ফার্স্ট হাফ। দ্যাট ওয়াজ এ ভেরি গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স। এবং তুমি যদি পিঙ্ক দেখো তাহলে দেখবে যে ফার্স্ট হাফটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট রকমের ছবি, আবার সেকেন্ড হাফটা একটা ইনডোর সিচুয়েশনে ঢুকে গিয়ে ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়ে যায়, ল্যাঙ্গুয়েজটা ভীষণ ডিফারেন্ট হয়ে যায়। তো ফলত একটাই সিনেমার মধ্যে দুটো রকমের রিদম, দুটো রকমের স্টোরি টেলিং, সেইটা ওয়াজ আ গ্রেট লার্নিং ফর মি। এবং আমরা অনেক সময়ও দিয়েছিলাম এডিট করতে, মানে অ্যাটলিস্ট 6-7 মাস তো বোধহয় এডিট চলেছিল। আচ্ছা, শুধু পোস্ট প্রোডাকশন এত সময় লেগেছিল? নট শুধু এডিট চলেছিল, শুধু এডিট? হ্যাঁ, তারপরে 2-3 মাস তো পোস্ট চলেছিল। আচ্ছা, তো তোমরা কি তারপরে এটা রিশুটও কিছু করতে হয়েছিল না?
না, পিঙ্কের ক্ষেত্রে রিশুট কিছু করতে হয়নি, যেটা ছিল তাই। আচ্ছা, পিঙ্ক তোমার প্রথম হিন্দি ছবি, যেখানে মিস্টার বচ্চন রয়েছেন, অমিতাভ বচ্চন। তো তুমি কি ওনার সিন কাটতে গিয়ে কখন এরকম হয়েছে না মিস্টার বচ্চন আছে, আমি ওনাকে একটু বেশি প্রেফারেন্স দেবো? পিঙ্কের ক্ষেত্রে মিস্টার বচ্চন আছেন বলে অতটা হয়নি, তবে ওনার সঙ্গে আমার পরে দুটো ঘটনা ঘটেছে, সেটাই বলি, ঠিক আছে? তো আমি যখন 102 নট আউট বলে একটা সিনেমা এডিট করেছিলাম, ঠিক আছে, যেখানে অমিতাভ বচ্চন আর ঋষি কাপুর দুজনই আছেন। হ্যাঁ, তো ওখানে দুজনের একটা সিন ছিল, আপনার ঋষি কাপুর জি আর হ্যাঁ, অমিতজির। হ্যাঁ, তো সেই সিনটা আমি স্টার্ট টু এন্ড কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, মানে রাখিনি। মানে আমার মনে হয়েছিল যে ডিরেক্টরের মনে হয়েছিল যে সিনটা না থাকলে কোনো অসুবিধা হচ্ছে না। তো তারপরে একদিন আমাকে ফোন করা হয় সকালবেলা করে, বলেন যে আমি যে ডাব করছেন এম্পায়ার স্টুডিওতে, উনি একটু তোমার সঙ্গে দেখা করতে চান। তো আমি পৌঁছাই, উনি ডাব করছেন, 3-4 রকমের গলা করে ডাব করছিলেন, কারণ ওই একটা বয়স্ক নারকম। তো তারপরে উনি আমাকে বলেন, মানে খুব একটা ইন্টারেস্টিং কথা বলেন। উনি বলেন যে উনি বাংলা খুব ভালো ভাবে কথা বলেন, যে এই সিনটা একটু যদি রেখে দিস তাহলে কি এমন অসুবিধা হয়ে যায় সিনেমাটাতে। এটা মিস্টার অমিতাভ বচ্চন তোমাকে বললো? তো আমি ওনাকে বলি যে পত্রপাঠ যে একদম এখনই গিয়ে রেখে দিচ্ছি, আর কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তো ওটা আমি রেখে দিই। তাতে যে খুব একটা বিশাল ক্ষতি হয়ে গেছিলো সিনেমাটার তা নয়। মানে তো তুমি কিছু আর বললে না, এটা মিস্টার অমিতাভ বচ্চন বললো বলে মেনে নিলে, অন্য কেউ হলে মানতে? উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন আমাকে, যে মানে ঋষিদাকেও বলি তোকেও বলছি। তো ঋষিদা শুনে আমি আর কিছু বলতে পারিনি, মানে ঋষিকেশ মুখার্জিকেও বলি তোকেও বলছি বললেন বলে আমি আর কিছুই বলতে পারিনি। তো আমি ওনাকে বলি যে সঙ্গে সঙ্গে যে এখনই গিয়ে রেখে দিচ্ছি। মানে আর ওনাকে এরপরে কিছু বলাও যায় না, মানে বলে কেন বলতে যাবো? ওর নাম অমিতাভ বচ্চন। তো ওর তাতে যে বিশাল ক্ষতি হয়ে গেছিল সিনেমাটা তা নয়, কিন্তু সামহাও আমার মনে হয়েছিল যে সিনটা রিডান্ডেন্ট না হলেও চলে। তো পুরো সিনটা বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে রেখেও যে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছিল তা নয়, মানে 1.5 মিনিটের একটা ছোট্ট সিন ছিল। বাট একজন সিনিয়র অ্যাক্টরের রেসপেক্টও রইলো, উনি বললেন ওনার ভালো লেগেছে। সিনিয়র অ্যাক্টর, কারণ ওনার করে ভালো লেগেছিল। আর আমি নিজে দেখেছি যে উনি নিজের মতো করে একের পর এক টেক দিয়ে যান, মানে ডিরেক্টর খুশি হয়ে গেলেও উনি দিয়ে যান। আচ্ছা। এবং এই বয়সেও সেই টেকগুলোর সংখ্যা কখনো কখনো 25টা 26টা এরকম। উনি এখন এত পরিশ্রম করেন এবং ভয়ঙ্করভাবে উনি এগুলো করেন। মানে ওনার একটা চোখের শিফট ছিল, 102 নট আউটই আছে। মানে ঋষি কাপুর ঢুকে গেল দরজাটা দিয়ে, ধাম করে দরজাটা বন্ধ হলো, নিচে উনি দাঁড়িয়ে আছেন, ওনার মুখটা চেঞ্জ হয়। আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট এডিটর আমরা দুজনে মিলে না ফ্রেম বাই ফ্রেম দেখতাম যে কী করে শিফট করছে এটা বোঝার জন্য, যে দেখি তো কী করে শিফট হচ্ছে, শিফটটা কোথায় হলো, তাহলে চালিয়ে দিলে হয়ে যাচ্ছে কি করে। এটা আমরা অনেক দিন ধরে বুঝতে পারতাম না, ব্যাপারটা এত সাটল। মানে আমি সিরিয়াসলি বলছি এটা, হ্যাঁ, মানে এত সাটল চেঞ্জ অফ ফেস না, যে আমরা ফ্রেম বাই ফ্রেম দেখতাম যে এই ফ্রেমে কি চোখটা একটু পাল্টেছে, পরের ফ্রেমটা দেখি এটা কি পাল্টেছে। আমরা না স্ট্যাটিক ফ্রেমে বুঝতে পারতাম না, ওটাকে চালিয়ে দিলে ওভার 50 সেকেন্ড দেখা যেত চোখটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই লোক যদি আমাকে এখন বলেন যে এই সিনটা থাকলে আর কি বা ক্ষতি হচ্ছে, তাহলে রাখবো তো বটেই। হ্যাঁ, সিনিয়র অ্যাক্টরদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখিও না, অনেক কিছু শিখি। যেমন ঋষি কাপুর একজন অসাধারণ মানুষ ছিলেন। আমি ওনার সঙ্গে একবার পার্টি করেছি। হি ওয়াজ জাস্ট আ ডার্লিং, ভীষণই। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব, যারা এডিট মানে সারাক্ষণ বকাবকি করে লোকেদের কন্টিনিউটির এটা এরম করছো কেন, ওটা ভীষণ সুইট। হ্যাঁ, মানে চিন্টুজি ইজ জাস্ট সুইট, ভীষণ সুইট। মানে রাশ দেখা ওনার খুবই একটা ইন্টারেস্টিং, খুবই একটা ভালো অভিজ্ঞতা। তো ওই সিনেমাটাতে খুবই আমি এনজয় করেছিলাম 102 নট আউট, যেখানে ওরা দুজনেই খুবই অদ্ভুত কম্বিনেশনটা, দুজনেই কাকে ছেড়ে কাকে দেখবো। আমি হলে গিয়ে দেখেছিলাম সিনেমাটা, সেটা হয়েছিল। তুমি অনেকগুলো ছবি করেছো, যেটা তোমার লাস্ট রিলিজ মানে হিন্দিতে, হ্যাঁ মেট্রো ইন্দিনো, সেটা তুমি অনুরাগ বাসুর সাথে করেছো। আর অনুরাগ দ্বারা আমি যেটা শুনেছি যে উনি স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন না, মানে হাতে কোনো স্ক্রিপ্ট থাকে না। তো ওনার ওই ছবিটা এডিট করার ক্ষেত্রে তোমার কতটা চ্যালেঞ্জ ছিল? পুরোটাই চ্যালেঞ্জ ছিল, কারণ তুমি যদি কিছুই না জানো, মানে তুমি কি করছো, তাহলে সেটা
মুশকিল। একটা সিনের লিড থাকতো, মানে এই এরকম এরকম, কিন্তু সেটার উপর চেঞ্জ হতে থাকতো, কারণ উনি স্ক্রিপ্ট আমি মানে উনি লেখেন না, অনুরাগ দা নেভার রাইটস আ স্ক্রিপ্ট, উনি একদমই লেখেন না। উনি একটা বড় ইয়ে বানান, চার্ট মতো, মানে এই ক্যারেক্টারটা এরকম, ওই ক্যারেক্টারটা এরকম, ওই ক্যারেক্টার, তারপর উনি কী করে শ্যুট করেন আমি জানি না, এটা বিস্ময়। হ্যাঁ, মানে আমারও এটা প্রশ্ন যে উনি শ্যুটটা কি করে করেন? সবটা ওনার মাথায় থাকে। তো ওনার যারা টিম, ধরো অ্যাসিস্ট্যান্ট রয়েছে, বাকিরা ওরা কি করে কাজ করে? তাদের শুধু শ্যুটের আগে কিছু সিন ব্রিফ দেন, তারা সেরকমভাবে করে, এবং পুরো জিনিসটা ওনার মাথায় থাকে। ঠিক আছে, এমন নয় যে মেট্রোতে আমরা এডিটে বিরাট কিছু করে ফেলেছি, দেখে মনে হচ্ছে এখন যে আমরা এডিটে কত কিছুই না করা হয়েছে, আসলে কিন্তু অত কিছু করা হয়নি, কারণ সবটাই ওনার মাথায় ছিল স্টার্ট টু এন্ড। তো এটা একটা বিরাট বড় লার্নিং, কি করে এত ডিফিকাল্ট একটা স্ট্রাকচার মাথার মধ্যে রেখে দেওয়া যায়, এবং সেটা উনি ছাড়া আর কেউ জানতেন না। তো তুমি উনি এসে তোমার সাথে এডিটে বসতো, লাইন আপ উনি করার? শেষের দিকে এডিটে বসতেন। প্রথমে আমরা সিন 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 করে এডিট করতাম, যেটাকে আমরা মাইক্রো এডিট বলি, সিন ধরে ধরে শুধু সিন। তারপর সেই সিনগুলো ঢুকে যাওয়ার পরে একটা ম্যাক্রো এডিটের টাইম লাইন যেটা, তো সেইটার সময় উনি বসতেন। খুব বেশি বসেন না, ধরো এই ছবিটা ধরো 1.5 বছর ধরে এডিট হয়েছে, উনি হয়তো মাস 2 বসেছিলেন এরকম। তো ওটা একটা অন্যরকমের অভিজ্ঞতা, মানে যে স্ক্রিপ্ট নেই, আমি এডিট করছি বসে। হ্যাঁ, কিন্তু তুমি মাইক্রো এডিট করে যখন সিনগুলো জুড়ে দিলে তখন তোমার কাছে তো একটা ছবি পরিষ্কার হলো যে আচ্ছা এরকম হতে চলেছে, সেটা পরিষ্কার। আমার একটা প্রশ্ন, যেটা তোমার সাথে আমি আগেও কথা বলছিলাম, যে মেট্রো ইন্ডিয়ানোতে 2জন এডিটরের নাম কেন? তার একটা বড় কারণ হচ্ছে যে ওটা এত বড় সময় ধরে চলেছিল, আমি একদম শেষের দিকে আমার একটা অন্য কমিটমেন্ট তৈরি হয়, তো আমি ওটা সেই কমিটমেন্টটা আগে বলে রাখা ছিল, তো আমাকে বেরিয়ে যেতে বাধ্য হতে হয়। তো মিউচুয়াল। তো তুমি কত পার্সেন্ট, যদি আমি বলি পার্সেন্টেজ, তুমি কতটা এডিট করেছো? মোরারলেস এডিটটা হয়েই গেছিল, শুধু শেষের কিছু প্যাচ শুট বাকি ছিল, সেই প্যাচ শুটগুলো করার ছিল। আর একদম শেষে ডিরেক্টরস হ্যান্ড যেটা হয়, সেই অবধি আমি কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা, সেটা উনি অন্য যে এডিটর ছিলেন উনি করেছেন, বাট মোরারলেস ফাইনাল কাটটা হয়েই গেছিল। যখন আমি বেরিয়েছিলাম তখন খুব একটা কাজ কিছু বাকি ছিল না, কিন্তু তারপরেও কিছু থাকে এদিক ওদিক উপর নিচে। তো আচ্ছা, তোমার কি মনে হয় বাঙালি ডিরেক্টররা, তুমি একজন বাঙালি এডিটর বলে, মানে তোমার সাথে ওদের কাজ করতে সুবিধা হয় বলে অনেক বাঙালি ডিরেক্টরের সাথে তুমি বম্বেতে কাজ করো? সেরকম নয়, আমি প্রচুর অবাঙালি ডিরেক্টর, যত বাঙালি ডিরেক্টরের সাথে কাজ করেছি তার থেকে বেশি আমি অবাঙালি ডিরেক্টরদের সাথে কাজ করেছি। সেটা যে খুব একটা হয় বলে মনে হয় না, মানে এখানে সেটা খুব কখনো বড় ফ্যাক্টর হয়নি এখনো অবধি, কারণ ল্যাঙ্গুয়েজটা তো হিন্দি, সেটা তো যে ভাষার ডিরেক্টরই হোক না কেন কন্টেন্টটা তো হিন্দি। তুমি বাংলা এবং কলকাতা, মানে হিন্দি এবং বাংলা দুটো ইন্ডাস্ট্রিতেই কাজ করেছো। দুটোর মধ্যে বেসিক সময় ছাড়া যদি বেসিক তফাৎ দেখি কাজের ধরনের ক্ষেত্রে, কি তোমার কি মনে হয়? অ্যাপ্রোচটাই আলাদা, কারণ এখানে একটা সিন যতটা ভাস্ট, যতটা বেশি শ্যুট করা, কারণ এডিটটা না অনেকটাই তুমি কি রেশিও কিরমভাবে শ্যুট করছো সেগুলোর ওপরে অনেকটাই পাল্টে পাল্টে যেতে থাকে, মানে এইটা স্কেলটা অনেক বড় হতে শুরু করে। তো এখানে যে পরিমাণে শ্যুট করা হয় একটা খুব ছোট বাজেটের প্রজেক্টও, সেইটা বিকামস আ লিটল বিট মোর এনগেজিং অ্যান্ড চ্যালেঞ্জিং। অটোমেটিক্যালি সেটা তোমার কাছ থেকে অনেক বেশি সময় দাবি করতে শুরু করে। অটোমেটিক্যালি সেটা তোমার, দেখো, মানে একটা অল্প শ্যুট করা ম্যাটেরিয়ালও তো এডিট করাটা, আর বেশি শ্যুট করা ম্যাটেরিয়ালও এডিট করাটা তো আসলে খুব আলাদা নয়। কিন্তু যখনই তোমার বড় হয়ে গেল, মানে তোমাকে যদি আমি 4টে ব্লক দিয়ে একটা কিছু বানাতে বলি আর তোমাকে 50টা ব্লক দিয়ে বানাতে বলি, তো 50টা ব্লকের ক্ষেত্রে তোমার সবকিছু তখন বড় হতে শুরু করছে। তো সেইভাবে দেখতে গেলে ব্যাপারটা একটুখানি বড় হতে শুরু করে। আমাদের কাছে যখন শর্টের লাক্সারি রয়েছে, অনেক শর্ট রয়েছে, আর ওখানে 3টে শর্ট বা 4টে শর্ট রয়েছে, সেখানে তো তোমার কাছে ভাবার জায়গাটাও কম আর দেখার ইয়েটাও কম। এখানে দুটোই রয়েছে, মানে একটা প্লাসও রয়েছে। এখানে হয়তো তোমাকে একটু বেশি এনগেজ করতে হয় নিজেকে, কারণ এখানে তোমার হাতটা হয়তো একটু বেশি খুলে যায়, কারণ যখনই তোমার শুটিং রেশিও বাড়তে থাকবে, শুটিংয়ের দিন বাড়তে থাকবে, তত বেশি রাশ জেনারেটেড হবে, যত বেশি ক্যামেরা ইউজড হবে, হয়তো বেশিরভাগ সিনই যদি মাল্টি ক্যামেরা হতে শুরু করে, তো সঙ্গে সঙ্গে তোমার পুরো চ্যালেঞ্জটা, তোমার নিজের এনগেজমেন্ট, তোমার কিভাবে তুমি ওটাকে অ্যাপ্রোচ করছো, সবটাই তখন অনেক বড় হতে শুরু করে দেবে।
তোমার এখন মানে যেহেতু আমরা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছি, সবার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। হ্যাঁ, তুমি একজন এডিটর হিসেবে রয়েছে, একজন ডিরেক্টরে রয়েছে। তো কখনো এরকম হয়েছে এডিট টেবিলে এসে ডিরেক্টর একটা জিনিস যেটা চাইছেন সেটা তোমার মনোপুত হচ্ছে না, সারাক্ষণ হতে থাকে, তো সেটা নিয়ে ঝগড়া হয়? ভীষণভাবে ঝগড়া হয়, ফাটাফাটি, মানে চলে গেলাম 5 দিন ফোন ধরলাম না, এরকম হয়। আবার আমরা এক জায়গায় ফিরে এসে আবার করে নিই। কখনো কখনো ডিরেক্টর ঠিক থাকেন, কখনো কখনো আমি ঠিক থাকি। দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট উই ওয়ার্ক। এবং সেটা সারাক্ষণই, মানে যে আমার জীবনের গোড়ার থেকেই সেরকম হতে হতে এসছে আজ অবধি। সেটা হয়, সেটা তো সব প্রজেক্টই হয়েছে আজ অবধি। এখনও এমন কোনো প্রজেক্ট আমার হয়নি যেখানে আমার ডিরেক্টরের সঙ্গে আমার ঝামেলা হয়নি। সেটা হয় অফকোর্স, কিন্তু আবার এরকম নয় যে তার ফলে আমার তাদের সঙ্গে সম্পর্কই শেষ হয়ে গেছে। তো ওটা একটা ক্রিয়েটিভ ফিল্ডে কিছু করতে গেলে একটা তো তোমার ইনএভিটেবল, মানে তো হবেই। তোমার একটা দৃষ্টিভঙ্গি থাকবে, আরেকজনের আরেকটা দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা আলটিমেটলি ছবিটার ভালোর জন্য ডিসাইড করি যে এটা ভালো হয়। ঝগড়াটা করছি কেন? তুমি তো অরিজিৎ সিং এর একটা ছবিও এডিট করেছো। তো অরিজিৎ একজন মিউজিশিয়ান, একজন সিঙ্গার, কম্পোজার। সে যখন একটা ছবি বানালো, সেই ছবিটা বিকজ আমরা এখনো দেখিনি, তো সেই জার্নিটার ওর কাজের ধরনটা কি সেটা তোমার কাছ থেকে একটু জানতে চাই, বা ছবিটা কেমন ছিল? প্রথম ছবিটা অসাধারণ ছিল। ও যখন সেটা রিলিজ করবে তখন দর্শকরা সেটা বুঝতে পারবে। আমার ব্যক্তিগতভাবে সেটা অসাধারণ লাগে। সেটাতে আমরা আবারও কিছু এডিট চেঞ্জ করার কথা ভাবছি, তো সেগুলো হয়তো করব আমরা। অনেক এক্সপেরিমেন্ট করেছি আমরা, মানে রাতের পর রাত জেগে আমরা যা খুশি করেছি। একটা সিন নিয়ে 50 বার এডিট করে ফেলে, তো খুবই মজা, মানে খুবই মজার একটা। অরিজিৎ এমনিতেই খুবই মজার একটা মানুষ, ফলে ওর সাথে মানে এমনি দেখা করতেই ভালো লাগে, কাজ তো ছেড়ে দাও। মানে সাচ আ পজিটিভ এনার্জি। তো প্রচন্ড মজা, মানে জিয়াগঞ্জে গিয়ে, মানে ওটা তো আমার একবার একটা ড্রিম রান ছিল ওই সিনেমাটা যখন আমি। ওই সিনেমাটার নামটা কি ছিল? এখন অবধি ওয়ার্কিং টাইটেল হচ্ছে ভালোবাসার রোজ নামচা। ফাইনালি কি নাম রাখা হবে সেটা আমি জানি না, সেটা দেখতে হবে। ওটা কি জিয়াগঞ্জে শুট করেছিল? জিয়াগঞ্জ অ্যান্ড আশেপাশে। ওটা অরিজিৎ নিজে লিখেওছে? ওরা সবাই মিলে, তোমরা সবাই মিলে? আমি লেখার মধ্যে ছিলাম না, কিন্তু অরিজিৎ এবং ওর বন্ধুরা সবাই মিলে। এটা কতদিন আগে তোমরা এই প্রজেক্টটা করেছো? এটা আমরা 2015 খুব সম্ভবত আমরা এটা এডিট করেছিলাম। ও আচ্ছা, অনেকদিন হয়ে গেছে। কিন্তু তারপরে আবার এখন যেমন একটা সিনেমা করছে, তার মাঝখানে আর একটা সিনেমা বানিয়েছিল। তো ওর বোধহয় ইচ্ছা সেগুলোর পরে ওটাকে রিলিজ করা বা এরকম কোনো একটা। এখন বোধহয় ও স্ট্রাকচারটা নিয়েও একটু চেঞ্জ করবে। মানে আমার সঙ্গে যখন লাস্ট কথা হয়েছে আমি সেটাই বুঝতে পেরেছি যে মনে হয় ও কিছু স্ট্রাকচার চেঞ্জ করে একটু অন্যরকমভাবে ওটাকে অ্যাপ্রোচ করার কথা ভাবছে। তো দেখি কি দাঁড়ায়। তুমি যখন তুমি তো এখন ডিরেক্টরও কাজ করছো, মানে ওটিটিতে কাজ করেছো, ফিল্মসের করছো, তুমি নিজের ছবি নিজে এডিট করবে না? সেটা কেন? তার কারণটা হচ্ছে তুমি একটা যতদিনই হোক না কেন ডিরেক্টটা করে ফেলার পরে তোমার যে প্রেশারটা তৈরি হয়, তারপরে তোমার একটা একদম ফ্রেশ মাথার কাউকে দরকার। তা নাহলে তুমি খুব সহজে গিভ আপ করে দেবে। আর নাহলে তুমি 4 মাস একটা ব্রেক নিয়ে আবার ফিরে এলে সেই সময়টা তো তোমার দেবে না। তো তোমার একটা ফ্রেশ মাথার কাউকে দরকার। তুমি তো অনেক ভুলও করতে পারো, সেটা তোমাকে কাউকে একটা বলে দিতে হবে না, যে তুমি এই জায়গাগুলোতে তোমার মনে হচ্ছে দারুণ হয়েছে, হয়তো তার মনে হচ্ছে হয়নি, হতেই পারে। আর সেকেন্ড হচ্ছে যে তুমি প্রি প্রোডাকশনটাও করেছো, তুমি শ্যুটটাও করেছো, তারপরে তোমার চলে যাওয়া উচিত বানপ্রস্থে। আচ্ছা, আরেকজনের কাছে দিয়ে। হ্যাঁ, এটা আমি বরাবরই আমার যারা ডিরেক্টর তাদেরও আমি বলি যে এবার আপনি একটু, যে বম্বেতে একটা খুব ভালো একটা আছে, ডিরেক্টররা শ্যুট করেই ছুটিতে চলে যায়। আচ্ছা, তোমাদের কাছে দিয়ে চলে যায়? একদম চলে যায়, 1 মাস আসেই না। মোস্ট অফ দ্য ডিরেক্টর পজিটিভ নয় কেউ নিজের প্রজেক্টটা নিয়ে। মানে এখনো অবধি আমি যাদের সাথে কাজ করেছি তারা আমাকে ভুরি স্পেস দিয়েছে। আচ্ছা, মানে আমার ওটা নিয়ে কোনো বক্তব্যই নেই যে কেন আপনি এরকম করেছেন দাদা আমার পেছনে বসে থেকে। ছুটিতে চলে যায়, দ্যাট ইজ এ ভেরি হেলদি। কারণ যখন ছুটি সেরে সেই লোকটা ফেরে তখন তার মাথাটা অনেক ফ্রেশ হয়ে যায়, ক্লিন থাকে না, ক্লিন থাকে। তো একটা লোক তো তখন একটা করেই রেখেছে, রাইট, তখন সে সেটা দেখতে পারে। তো নিজের ছবি এডিট তো নইব চ, ওটা তো কোনদিন করাই যাবে না, মানে বাজে হবে, ওটা হবে না। একটা ফ্রেশ মানে দৃষ্টিভঙ্গি দরকার। সেই কারণেই তো একটা এডিটার একটা এডিটারের দরকার হয় কেন, সেটাই একটা সিনেমাটোগ্রাফারের দরকার হয় কেন? একজন তো সবই করে নিতে পারে, কিন্তু আসলে পারে না, কারণ এটা একটা কোলাবোরেটিভ আর্ট। শুধু পেনে কালি ভরলাম বা ল্যাপটপ চার্জ করে নিলাম হয়ে গেল, এরকমটা ভাবে হয় না, এটা হয় না। তো ফলত বিভিন্ন পার্সপেক্টিভ থাকলে সেটা তোমাকে হেল্প করে। হ্যাঁ, অফকোর্স
কাউকে তো একটা সেন্ট্রালি মনিটর করতেই হবে, মানে অফকোর্স ডিরেক্টরকে থাকতে হবে, ডিরেক্টর একটা খুব বড় ফ্যাক্টর একটা ফিল্মে, কিন্তু বাকি এইচওডিরাও খুব বড় ফ্যাক্টর একটা ফিল্ম, এবং ওই কোলাবোরেশনটা ভালো করে জমলে তবেই সিনেমাটা হয়, নইলে হবে না। নইলে হবে না। এবং সেই কারণে এই টিমিং আপগুলো খুব মজার হয়ে যায়, ঝামেলা হয়। মানে 102 আমার মনে আছে একটা সিন ছিল, যে সিনটা আমি কিছুতেই ডিরেক্টরের কথা মতো চেঞ্জ করতে চাইছিলাম না, তো আমি ডিরেক্টরকে ফাইনালি বলি যে আপনার যেটা ইচ্ছা করছে আপনি আমার অ্যাসোসিয়েটের সঙ্গে বসে করে নিন, দেন উইল সি যে কোনটা বেটার। কিন্তু তারপরে দেখা গেছে যে আমারটাই বেটার, ওটা অজস্রবার চেষ্টা করা, মানে প্রায় 15-16 বার ধরে বিভিন্ন কাট করার পরে ফাইনালি যিনি রাইটার ছিলেন সৌমিয়া বলেন যে লেটস লিভ ইট, কারণ বোধার কাটটার রিদমটা কিছুতেই আসছে না, সো এটা হচ্ছে না, ও যেটা করেছে ওটাতে স্ক্রিপ্ট থেকে একটু ডিভিয়েশন ছিল বেসিক্যালি, আচ্ছা, তো ওটাই রাখা হোক, তোমার ফাইনালি ওটাই রাখি। তো এরকম চলতে থাকে। মানে তোমার নামটা যদি আমরা ইন্টারনেটে গুগলে সার্চ করি তো এডিটর তো আসে, আর সেখানে একটা লাইন আমি পড়েছিলাম, সেটা আসে যে তুমি খুব ফাস্ট কাট করো, এক একজনের একটা স্টাইল থাকে না, তো তুমি এটাতে কতটা তোমার মনে হয় এটা সত্যি এই কথাটা? না, এখনো অবধি আমি যে ধরনের সিনেমা করেছি সেগুলো ডিমান্ড করেছে ফাস্ট কাট। হয়তো ভবিষ্যতে এরকম সিনেমা পেতে পারি যেটা ফাস্ট কাট ডিমান্ড করছে না, তখন নিশ্চয়ই ফাস্ট কাট করা যাবে না। তুমি গল্পটা দেখে ভেবে তারপরে ওই ইমোশনটা হিসেবে তোমার এডিট প্যাটার্নটা ডিসাইড করো। দেখো, সিনেমা ফাস্ট কাট স্লো কাট বলে কিছু হয় না, এটা হয় যে রিদমটা কিরম ভাবে ওয়ার্ক করছে। ধরো একটা সিনে তুমি একটা বড় শট নিয়েছো, তার মধ্যে তুমি 10টা কাট নিয়েছো, মানে ক্লোজ করবে বা কিছু করবে, তো সেই 10টা কাট আসলে হয়তো তোমার দরকারই নেই। যেমন হতে পারে যে একটা বড় মিজন সিন এক্সারসাইজেই আসলে তোমার সিনটা সব থেকে ভালো বেরোচ্ছে, তো তখন তোমার কাটের দরকার পড়লো না। তো ফাস্ট কাট স্লো কাট তার উপরে সিনেমা ফাস্ট স্লো হয় না, সিনেমার গল্পটা কিরকম ভাবে মুভ করলো। যেমন একটা খুব প্রচলিত কথা ছিল স্ক্রিন রাইটারদের জন্য যে এন্টার দ্য সিন লেট অ্যান্ড এক্সিট আর্লি, মানে একটা সিন আমি যে সময় থেকে দেখছি সে সময় তো শুরু হয়নি না, সিনটা তো আগে থেকে চলছে। আমি কত দেরি করে সিনটায় ঢুকলাম আর কত তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি তার উপরে আমার পেসিংটা ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আমি যদি সিনটা অনন্তকাল আগে, মানে হলে কেউ ঢোকেই নি, একাডেমিতে আমি ঢুকে বসে আছি, হল টল পাকা, ঠিক আছে, এবার হলো টলো সবাই চলে গেছে, কার্টেনও পড়ে গেছে, আমি বেরোচ্ছি না কিছুতে, এরকম একটা সিন যদি হয় তাহলে সেটা খুব একটা মজার হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তো তুমি থিয়েটারটা চলছে তার মধ্যে ঢুকলে আর একটু আগেই বেরিয়ে চলে গেলে তাহলে তোমার বিষয়টা একটু ফাস্ট হয়ে যেতে পারে। তো সিনেমাতে আমরা সবসময় সবকিছু রিয়েল টাইম দেখছি না, তো যেহেতু রিয়েল টাইম দেখছি না ফলে আমি একটা কম্প্রেস টাইম দেখতে পাচ্ছি। আমি আসলে কম্প্রেস করে 2 ঘন্টায় হয়তো 20 বছর দেখতে পাচ্ছি, তো ফলে আমাকে এডিট করতে হচ্ছে। 20 বছর ধরে তোমাকে তো বসিয়ে রাখতে পারবো না যে 20 বছর ধরে টাইম ট্রাভেলটা এডিটের মধ্যেই করে নিচ্ছি। সেই টাইম ট্রাভেলের জন্য তোমার একমাত্র টুলই হচ্ছে কাট, ডিসলভটাও এক ধরনের কাট। মানে তোমার বেসিকটা হচ্ছে যে ওই সিনটা থেকে কেটে দিলাম আমি, অন্য জায়গায় ঢুকে পড়লাম, বা ওই সিনটার মধ্যেই আমি ওটাকে কম্প্রেস করে ক্লোজ করলাম, টাইট করলাম, স্পেসটাকে ভেঙে দিলাম, সময়টাকে ভেঙে দিলাম। তো সেইগুলোর জন্য তোমাকে এডিট করতে হবে, তোমাকে কাট করতে হবে টু ক্রিয়েট দ্যাট ল্যাঙ্গুয়েজ। মানে শুধু ছোট বড় করার জন্য তো আর লোকে এডিট করে না, মানে এডিট ছাড়া সিনেমাটা তৈরি হয় না। সেইটা যেমন আমি দেখেছি সংবাদপত্রে একটা, যারা ফিল্ম রিভিউ লেখেন, ডিউ রেসপেক্ট, মানে পুরো সম্মান দিয়েই, তারা একদম শেষে একটা কথা লেখেন যে আর একটু ছোট হলে ভালো হতো। এমন হতেই পারে যে উনি আর একটু ধৈর্য ধরে দেখলে ভালো করতেন, সেটাও তো হতে পারে। এটা আমি সারা জীবন ধরে দেখে গেলাম, 14 বছর ধরে, যে আর একটু ছোট হলে ভালো হতো। আমার এরকম কখনো ইচ্ছা আছে, মানে যদি আমি কখনো আমার কোনো সিনেমা এরকম যদি কেউ লেখেন, তাকে আমি একবার ডেকে আমি একবার বলতে চাই যে আপনি একটু ছোট করে দিন, আচ্ছা আমি সেই প্রিন্টটা চালাবো যদি আপনি পারেন। কারণ ওটা দূর থেকে, মানে একটা সময় পরে আমার আর ভালো লাগছে না, মানে এবার একটু চোয়া ঢেকে উঠছে, তাহলে বোধহয় ছোট হয়ে গেলেই ভালো হতো। এটা সিনেমাটার দোষ না, এটা কখনো কখনো অডিয়েন্সেরও দোষ হতে পারে। আপনি তারকভস্কি মিরার চালিয়ে দিয়ে তো কেউ বলবে না যে একটু ছোট হলে ভালো হতো, তো বলছে না কেন? কারণ আগেই লোকেরা বলে দিয়েছে যে এটা বিরাট সিনেমা, এখানে কিছু বলতেই নেই, ওই জন্য বলতে পারছে না। ওখানেও অম্বল টম্বল হচ্ছে, লোকের হচ্ছে সবই, কিন্তু খিদেও পাচ্ছে, ঘুমও পাচ্ছে, কিন্তু বলতে পারছে না, কারণ আগেই ক্যাননিক্যাল বলে, এটা তাজমহল, একটু বড় হলে ভালো হতো, ছোট হলে ভালো হতো, এগুলো বলতে পারছে না। কিন্তু আমরা যখন
নশ্বর ইমামি ভাবরা মর্টালসরা যখন চুই বাড়াই তখন এখানে একটু ছোট হলে ভালো হতো। হ্যাঁ, আমি আজ অব্দি বিশ্বাস করো কাউকে বলতে শুনলাম যে সিনেমাটা আরো বড় হলে ভালো হতো। হ্যাঁ, এটা আমরা খুব সহজে বলি না যে এটা কেন 2 ঘন্টায় শেষ হয়ে গেল, আমার মনে হচ্ছে 10 ঘন্টা ধরে কেন চলছে না, এরকম কাউকে বলতে দেখলাম না আজ অব্দি। আমি এই কথাটা দেখার জন্য অপেক্ষা করে বসে আছি, যদি জীবৎকালে কখনো দেখতে পারি যে কখনো কোনো ক্রিটিক এটা লিখবেন যে উনি কেন 5 ঘন্টার করলেন না, এটা আরো বড় হলে খুব ভালো হতো। এখন যারা অনেক নতুন এডিটাররা, অনেকেই যারা ধরে এই ফিল্ডে আসতে চায়, তোমাদেরকে আইডিয়ালাইজ করে, দেখে, কাজ দেখে। তুমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসছিলে, তুমি কাউকে আইডিয়ালাইজ করতে, বা মানে আমি এডিটিং এর ক্ষেত্রে বলছি, সিনেমা তো আমরা অনেকের দেখি, ভালোবাসি, অনেক এডিটারের কাজই আমরা দেখতাম। এবার এডিটারের কাজটা দুম করে বুঝে ফেলাটা খুব ডিফিকাল্ট, যারা ওই প্রসেসটার মধ্যে ইনভলভ নয় তাদের পক্ষে। কারণ কতটা এডিটারের কন্ট্রিবিউশন, কোনটা ডিরেক্টর সাজেস্ট করেছে, কোনটা স্ক্রিপ্টে আগে থেকে লেখা ছিল, এটা তুমি কি করে বুঝতে পারবে? আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে এই যে স্ক্রিপ্টগুলো পাওয়া যায় স্ক্রিন প্লে বলে, সেগুলো সিনেমাগুলো দেখে লেখা। পরে তোমার মনে হয় যে আরে স্ক্রিপ্ট ধরেই চেপে দিয়েছে, এরকম সবসময় নয়, কিন্তু নয়, কারণ আমরা তো অরিজিনাল স্ক্রিপ্টটা দেখতে পাই, অরিজিনাল স্ক্রিপ্টটা অনেক ক্ষেত্রে দেখতে পাইনি। তো তার ফলে ওটা বোঝা খুব ডিফিকাল্ট যে অ্যাকচুয়াল ইনপুটটা কতটা। কিন্তু আমরা কাট খুব ফলো করতাম, যে একটা কাটের ধরো আমি যদি 3-4 রকম জায়গায় কাটা যায়, যেমন ধরো অ্যাকশনটা শেষ হয়ে যায়, একটা অ্যাকশন ধরো, একটা নড়াচড়া, মানে খুব গোদাভাবে বললাম আমি, নড়াচড়া, সেটা মানুষের হতে পারে, প্রকৃতির হতে পারে, সেইটা হয়ে যাওয়ার পরেও কাটতে পারি, সেটা শুরু হওয়ার আগেও কাটতে পারি, আবার সেটা হতে হতেও কেটে যেতে পারি। হলো? তো ওটা এক্স্যাক্টলি কোন পয়েন্টটাতে কেটে দিলে আমার পরের ট্রানজিশনটা ওয়ার্ক করে যাবে, কোথায় আমি একটা মহাবিশ্বে ঢুকে যাব, এটা বুঝতে এটাই খুব বড় একটা ঘটনা আসলে। অনেকেই ভাবে যে শুধু স্টোরি টেলিং তো অবশ্যই একটা ঘটনা, মানে কিরমভাবে তুমি গল্পটা বলছো, কিন্তু তার সাথে এরকম অনেক মাইনিউট ঘটনা থাকে, যে ঘটনাগুলো যারা প্র্যাকটিশনার নয় তাদের পক্ষে বোঝা ডিফিকাল্ট। যেমন তুমি একটা সিন শুরু করলে, একটা বিশেষ ইমোশনাল কথায় হয়তো তুমি ট্রলি করলে, তুমি হয়তো 10 ফ্রেম ছেড়ে দিয়ে মিউজিকটাকে ইন্ট্রোডিউস করলে, মিউজিকটা তোমার পিয়ানোর প্রথম বারটা হয়তো 10 ফ্রেম পরে, ওইটা যদি 10 ফ্রেম এগিয়ে দিতে তাহলে কি হতো? তাহলে কি ওই পিয়ানোটা তোমাকে আগের সিনটাকে মনে রাখিয়ে দিচ্ছে? মানে আগের সিনটা তুমি শেষ করলে ওখান থেকে তুমি শুরু করো, তাহলে ওই সিনের রেসটা কি পরের সিনের মধ্যে ঢুকে গেল, কারণ সাউন্ডের সাথে কানেক্ট হয় তো? নাকি ওটাকে একটু দেরি করে শুরু করলে তাহলে ওই সিনটাকে আমি একটু পেছনে ছেড়ে এলাম, তারপরে আমি একটা রিলিফ পেয়ে গিয়ে ঢুকলাম। এরকম অনেক সাইকোলজিক্যাল গভীর খেলা এই এডিট সম্পাদনা বিষয়টার মধ্যে দিয়ে ঘটতে থাকে নিরন্তর, যেটা যারা প্র্যাকটিশনার নয় তাদের পক্ষে বোঝা ডিফিকাল্ট। তো সেই কারণে এডিটারকে যেমন দেখাও যায় না, তখন এডিটার আসলে করেটা কি এটা অনেক লোক ঠিক বুঝে উঠতে পারে না, এই লোকটা করেছে এটা কি। স্ক্রিপ্টটা ছেপে টেপে একটু ডিটিপি করে একটু ঠিকঠাক করে দিয়েছে বোধহয়, আর তারপর যখন সিনেমাটা তৈরি হয়ে গেল তখন একটু ছোট করে দিয়েছে। ওরকম না, এটা নয়, ওটার পেছনে অনেক ভাবনা চিন্তা, অনেক ওটার পেছনে ভীষণই, যে কারণে আমি এই এখনো ছাড়তে পারছি না, 14 বছর হয়ে গেল, 14 বছর বনবাসের পরেও আমি এখনো যে ছাড়তে পারছি না, তার একটা খুব বড় কারণ এটাই যে ওইটা একটা খুবই অদ্ভুত একটা ইমেজ প্লাস সাউন্ড প্লাস এরকম একটা ওয়ার্ল্ড, একটা ইউনিভার্স, যেটা চট করে ছেড়ে দেওয়া খুব ডিফিকাল্ট এবং খুব অ্যাডিকটিভ। এখানে আসলে অনেক কিছুই ঘটে যায়, এটা হয়। তুমি এডিটিং ছাড়া বা লেখালেখি ছাড়া, এই ছাড়া তোমার এমনি যখন তুমি একা থাকো তোমার কি করতে ভালো লাগে? এখন যেমন লিখতে ভালো লাগে, এবং খুব অদ্ভুতভাবে আমার একটা বিভৎস লেখার স্পিড তৈরি হয়েছে, যেটা এমন একটা জিনিস, ওই যে টানা বসে এখন আমি লেখা মিস করতে শুরু করি, মানে স্ক্রিপ্ট, এখন আমি মেনলি স্ক্রিপ্টই লিখছি। তো রোজ সকালেই না বসলে আমার অসুবিধা হতে শুরু করে, এটা কিছুদিন আগে অব্দি হতো না, ইদানিংকালে হচ্ছে। তো তার ফলে বেশ কিছু স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। এবার ফিল্ম স্ক্রিপ্ট লেখাটা খুব মজার, কারণ ওটা আমাদের মাথার মধ্যে এডিট তোমার চলতেই থাকে সারাক্ষণ, তো আসলে তুমি এডিটটাই করে যাচ্ছ, তো সেটা খুব একটা মজার অভিজ্ঞতা। তো সেগুলো এখন ভীষণভাবেই করছি আমি, যেমন পরে যে আমি বিভিন্ন রকমভাবে আমার কাজগুলো করার কথা ভাবছি, বিভিন্ন ওটিটির জন্যে, অন্তত 2-3টে ওটিটির জন্য আমি 3টে শো ডেভেলপ করছি।
সেগুলো তুমি ডিরেক্ট করবে? সবগুলো নয়, একটাতে আমি শো ক্রিয়েটার। যেমন ওটিটির ক্ষেত্রে শো ক্রিয়েটার একটা আলাদা এন্টিটি, যেটা সিনেমার ক্ষেত্রে নয়। তো ওটিটির ক্ষেত্রে শো ক্রিয়েটার একটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। এবং তুমি যখন শো মানে পুরো শোটাকে বানানো, পুরো সিরিজটাকে বানানো, ভাবা, লেখানো, সব একটা কন্ডাক্টরের মতো। একটা ওটিটির একটা নিজস্ব একটা ক্যারেক্টার আছে। তো সেইটা একটা ওটিটির ক্ষেত্রে আমি, কারণ সেই শোটা একটু বড়, তো ফলে মাল্টিপল ডিরেক্টর দরকার হবে। হয়তো আমি কিছু এপিসোড ডিরেক্ট করবো, বাকিটা শো ক্রিয়েটার। আর বাকি দুটোর ক্ষেত্রে আমি শো ক্রিয়েটার না, কারণ সেগুলো আমার গল্প নয়, গল্পগুলো অন্য লোকের। সেগুলোতে আমি ডিরেক্টর। তো সেগুলো 7 এপিসোড 8 এপিসোডের সিরিজ, ওগুলো করছো। তো সেগুলো এখন এই মুহূর্তে সেগুলো প্লাস আরো একটা সিরিজ নিজে এডিট করব, অ্যামাজনের হয়তো কথা চলছে, আর একটা সিনেমা। তো এরকম না রকম কাজ চলতেই থাকছে। তোমার কি কখনো এরকম মনে হয় যে একটা সময়ের পর এক্সস্ট হয়ে যাও, একসাথে অনেক কাজ চলার পর আমি ছেড়ে চলে যাই কোথাও? হ্যাঁ, সেটা একটা অদ্ভুতই হয়। যখন কাজটা চলতে থাকে তখন সেটা হয়, যখন কাজটা শেষ হয়ে যায় তখন মনে হয় কেন শেষ হয়ে গেল। অদ্ভুত ডাইকোটমি। যারা ধরো তোমার জুনিয়র, এখন নতুন প্রজন্মের অনেকেই এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, এডিট করতে চায়, তাদেরকে তুমি কি কি জিনিস মাথায় রাখতে বলবে যে এটা করো, এটা করো না? ডিরেক্টরদের সঙ্গে খুব বেশি ঝামেলা করো না, কারণ আমি এখন ইদানিং বুঝতে পেরেছি যে ডিরেক্টর না খুবই কষ্টের জীবন ওদেরও। হ্যাঁ, মানে এই যে এত শুট টুট করে আসে, হ্যাঁ, তারপরে একটু ওদের স্ট্রেস ফ্রি রাখাটাও এটার একটা দায়িত্ব, যেটা আমি ইদানিংকালে বুঝতে শিখেছি। যখন আমি প্রথম তোমাকে বলছিলাম যে জিও সিনেমার একটা এপিসোড ডিরেক্ট করার পরে আমাকে যখন যে ছেলেটা এডিট করছিল তখন বললো, আরে এটা হচ্ছে না, এটা শুট করলেই পারতে। তখন আমি প্রথম বুঝতে পারলাম যে ও আচ্ছা, তাহলে আমি এতদিন ধরে যেটা করতাম ওটা ঠিক করতাম না, কারণ ওরা খুবই কষ্ট করে শুট টুট করে এনেছে। হ্যাঁ, আচ্ছা, যেটা ফিল্ডে গেলে আমরা বুঝতে পারি, এডিট রুমে বসে তো বোঝা যায় না কি রকম 27 ঘন্টা শুট টুট করে ধরো একটা নিয়ে এসেছি, হ্যাঁ, কোনো মতে বা শেষ হচ্ছে না, মানে একটা লোকেশন নেই, আর 2 ঘন্টা পরে আর দেবে না, এরকম সিচুয়েশনের মধ্যে শুট করে তারপর যখন একটা এডিটর বলছে যে এর এখানে আরো 2 শট নিলেই হতো, কেন নিলে না, তখন আমি প্রথম বুঝতে পারলাম যে আচ্ছা ওকে, এটা ওরা তো বুঝতে পারছে না কি করে করেছি। তো এখন যখন তুমি ধরো নেক্সট প্রজেক্টে এডিটর হিসেবে কাজ করবে, তখন কি তুমি এটা মাথায় রাখবে? একদম মাথায় রাখবো, এবং আমি শুটেও থাকতে চাই। হ্যাঁ, একদমই মাথায় রাখবো, কারণ আমি বুঝতে পেরেছি যে ডিফিকাল্ট, মানে টাকা জোগাড় করা থেকে আরম্ভ করে সিনেমাটা শুট করে নিয়ে আসা অবধি একটা মানুষের মধ্যে দিয়ে অনেক কিছু গেছে। তো দ্যাটস ওয়াই আ ডিরেক্টর ইজ আ ডিরেক্টর। সেটা আমি আমার আস্তে আস্তে বুঝতে পেরেছি, এটা বুঝতে আমার একটু সময় লেগেছে। এখন যখন তুমি করছো তখন বয়সের সাথে সাথে অনেক কথা হলো, অনেক কিছু জানলাম, মানে অনেক জিনিস আমরা কাজ করলেও জানি না, মানে এত ডিটেলে তো আমরা কাজটা সম্পর্কে আলোচনা করি না, সেটা জানি না। আজকে তুমি সময় দিলে আমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে এসছো। তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ অ্যাজ ইউ সেড মাই ফার্স্ট পডকাস্ট, তো আমি খুবই এনজয় করেছি তোমার সাথে কথা বলতে। তো আমি চাইবো যে তোমার পডকাস্টটা প্রচণ্ড হিট হোক, বিশেষ করে এই এপিসোডটা তো প্রচণ্ড হিট হোক, আমি চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমি আশা রাখবো তোমার এই আজকের এপিসোডটা দেখে অনেকে ইন্সপায়ার হবে, যারা তোমার মতন প্রথমে সিনেমা সম্পর্কে কিছু জানতোই না, তারা চলে আসবে। সেটা দেখা যায়, এটা ইনএভিটেবল, মানে সিনেমা সম্পর্কে তুমি প্রথমেই সবকিছু মানে ক্লাস 1 থেকে সবকিছু জেনে যাবে, এটা তো নিশ্চয়ই আশা করাটা ভুল। কোনো একটা পয়েন্টে গিয়ে তুমি কিছু একটা হবে যেখান থেকে তোমার মনে হবে, তুমি যে কোনো প্রফেশনে যাও না কেন, সেটা ছোটবেলা থেকে কেউ আসলে বুঝতে পারে। রাইট রাইট। তো কোথাও একটা সেই কানেক্টটা হওয়ার ফলে তুমি তখন সেই প্রফেশনের দিকে যাও। কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এডিট ব্যাপারটা এখনো কতটা রেলিভেন্ট। এটা ততটাই রেলিভেন্ট যতটা তোমার সিনেমা উইন্ডোটা রেলিভেন্ট। তোমার সিনেমা উইন্ডোটা যদি চলে যায় তাহলে তুমি আসলে ব্লাইন্ড হয়ে যাবে, কারণ তোমাকে মুভিং ইমেজ দেখতে শিখিয়েছে আসলে সিনেমা, তার আগে কিছু না। ওই যে স্টিম ইঞ্জিনটা যেদিন এলো আর কারখানা থেকে লোকগুলো বেরিয়ে এলো, তার আগে তুমি কোনো মুভিং ইমেজ সেরকমভাবে দেখোনি, ঠিক আছে? তো তোমাকে মুভিং ইমেজটা ওটা মুভিং ইমেজ ছিল, ওটা সিনেমা না। কিন্তু যখন তুমি সেগুলো জুড়ে জুড়ে গল্প বানাতে শুরু করলে, তোমাকে ওই এক্সপিরিয়েন্সটা সিনেমাই দিয়েছে, ডকুমেন্টারি তারপরে তোমায় দিয়েছে। তো এই দুটোরই পারমিশন কম্বিনেশন করে এখন আমরা চালিয়ে যাচ্ছি। তো এরকম থেকে যাবে, ফিকশন আর নন ফিকশন। আদারওয়াইজ ইউল গো ব্লাইন্ড। তোমার সামনে থেকে আজকে যদি সব স্ক্রিন বন্ধ করে দিই, তাহলে তোমার হঠাৎ করে মনে হয় প্রস্তর যুগে চলে গেছি। কারণ আমাদের সভ্যতা আমাদের সিনেমা দিয়েছে, যতক্ষণ সিনেমা আছে ততক্ষণ সভ্য থাকবো বলে মনে হচ্ছে।
তোমার মনে হয় সিনেমাটা কি থাকবে? এই আজকাল একটা রব উঠেছে, সিনেমা থাকবে না বলছে, হলে লোক যাবে না বলছে। এরকম রব বারবার বহু সময় ধরে, যেমন এই যে ধরো ব্লকবাস্টার, এটা তো একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি হওয়া একটা বোমারু বিমান থেকে বোম ফেললাম, একটা ব্লক অফ বাড়ি ভেঙে গেল, সেইখান থেকে তো এই শব্দটা এসছে। মানে এত হিট হয়েছে যে সব নড়ে গেছে, এটা বোঝানোর জন্য ওই শব্দটা ইউজ করা হলো হলিউডে। তো ব্লকবাস্টার, ব্লকবাস্টার তো এক ধরনের বোমার নাম আসলে, কাইন্ড অফ আ বম। দেখো ব্লকবাস্টার হওয়ার পরেও তো সিনেমা আছে, রাইট, তাই না? তো সিনেমা থেকেই যাবে, মানে মুভিং ইমেজ থেকে যাবে। আমি বলছি সিনেমা ইজ এ পার্ট অফ মুভিং ইমেজ। তুমি একটা রিলকেও এখন সিনেমা হিসেবে দেখতে পারো যদি সেটা কোনো গল্প বলে, আর প্রত্যেকেই কিছু না কিছু গল্প তো বলছেই, তো সেটা তো থেকেই যাবে, সেটা আর কোথায় যাবে? আমার একটা প্রশ্ন করার ছিল, সেটা এখন তুমি মুভিং ইমেজ আর রিল বলাতে মনে পড়লো। সেটা হচ্ছে এই যে এখন ভার্টিক্যাল ফরম্যাটে কাজ হচ্ছে, সেটাকে তুমি কিভাবে দেখো? আমি এখনো পার্সোনালি কোনো ভার্টিক্যাল এডিট করিনি, কিন্তু আমার ভার্টিক্যাল ডিরেক্ট করার কিছু কিছু কথা হয়েছে, হয়তো হয়েও যাবে ভবিষ্যতে, কারণ এটা একটা আপকামিং একটা ফর্ম। যদিও আমার দেশে মানে বিগত 1 বছরে আমি দেখেছি যে অনেক বড় ওটিটি ভার্টিক্যাল করার কথা ভেবেও শেষ মুহূর্তে করেনি, কারণ হয়তো আমার দেশের পারসেপশন অনুযায়ী ব্যাপারটা অতটা এখনো আমি জানি না, হয়তো ওরা এখনো একটা দুবিধার মধ্যে আছে, যে দ্বিধার মধ্যে আছে, সরি আমার বাংলা খারাপ হয়ে গেছে কদিন থেকে, তো এটা দ্বিধার মধ্যে আছে যে কি হবে, তো কি হবে এটা বোঝা যাচ্ছে না, এটা এখনো খুবই একটা শৈশবের মধ্যে আছে ফর্মটা। দেখো আমাদের জেনারেশনে আমরা তো সবসময় বড় করে দেখতে অভ্যস্ত, যেটা জনলোক গোদার বলেছিলেন না, যে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সিনেমা অ্যান্ড আ টেলিভিশন, উনি বলেছিলেন যে when we watch TV we lower our head, when we see cinema we raise our head। তো আমরা তো মাথা উঁচু করে দেখে এসেছি, তো মাথা নিচু করতে করতে কত নিচু করবো সেটা বুঝতে পারছি না এখনো। তো হয়তো ওটাও একটা ইমার্জিং ফর্ম হিসেবে আসতে পারে, কারণ আমি এখনো অবধি দেখেছি যে ফর্মটাই আসুক না কেন সেটা প্যারালালি থেকে গেছে। তুমি দেখো যত ফর্মই এসছে এটা প্যারালাল কোএক্সিস্টেন্সের মধ্যে চলে গেছে। তো ভার্টিক্যালটাও হয়তো আমাদের ফোন লম্বা করে দেখার যে অভ্যেসটা, তার মধ্যে দিয়ে ওটা প্যারালালি, কারণ ফোনটাকে আমরা ঘুরিয়ে দেখতাম, সেটাকে লম্বা করে ভার্টিক্যাল করে দিয়েছি, ওটা তো সেটাই বলছে। তুমি ভার্টিক্যাল তো গিয়ে একটা বড় পর্দায় দেখবে না, তো ফোনে দেখবে। এবারে সেই ফোন বা হয়তো এরকম কোনো একটা উইন্ডোতে তুমি দেখবে, সেই উইন্ডোর জন্য ওটা হয়তো প্রাসঙ্গিক হয়ে থেকে যাবে। এবার সেইটার ফলে গল্পে কি চেঞ্জ হবে, কিরকম ধরনের গল্প আসবে, সেটা কি আরো বেশি জটিল সাইকোলজিক্যাল গল্প তৈরি হবে, নাকি না অনেক ওপেন স্ট্রাকচার অনেক বড় শটের কিছু হবে, সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে, কারণ এটা এখনো খুবই শৈশবের মধ্যে আছে। সময়ের সাথে বোঝা যাবে। হ্যাঁ, অনেক কিছু সময় আমাদের শেখায় বা দেখায়, সেটা হয়। আমি আশা করব যে তোমাকে যেমন আমরা হিন্দি ছবিতে দেখতে পাচ্ছি, বাংলা ছবিতেও দেখতে পাবো, সৃজিতদার সাথে আবার কাজ করতে দেখতে পাবো। হ্যাঁ, এবং তোমাকে অ্যাজ ডিরেক্টরও দেখতে পাবো খুব তাড়াতাড়ি। তুমি আরো অনেক ভালো কাজ করো, আর ভালো থাকো, ভালো থাকাটা খুব দরকার। আবারও থ্যাংক ইউ যে তুমি আজকে এলে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আমরা অনেক সময় অনেক বিষয় সম্পর্কে খুব সহজে মন্তব্য করে ফেলি, যা মনে আসে বলে দিই। যেমন এই জিনিসটা ভালো নয়, এটা কি করে হলো। আমরা ভাবি না যে কোনো একটা কিছু করার পেছনে কত লোকের পরিশ্রম থাকে। যেমন আমরা জানতাম না যে একটা সিনেমা তৈরি করার পেছনে একজন এডিটারের কতটা দায়িত্ব থাকে, কতটা তাকে ভাবতে হয়। আমরা খুব সহজে বলে দিই ছবিটা আরেকটু ছোট হলে ভালো হতো। আজকে বোধাদিত্যদার সাথে কথার মাধ্যমে আমিও নতুনভাবে অনেক কিছু জানতে পারলাম। আশা করি আপনাদের সকলের আজকের এই এপিসোডটি ভালো লেগেছে। আপনারা প্লিজ, যদি আমার আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার খোলা মনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেখানে কমেন্ট সেকশনে আপনাদের মতামত লিখে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।